আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের অনেক অপেক্ষার পর শুরু হয়ে গেল অ্যাডমিশন জার্নির প্রথম ক্লাস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু শুরু হয় প্রশ্ন ব্যাংক সমাধান করার মাধ্যমে, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করার মাধ্যমে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ 25-26 সেশনের পরীক্ষার প্রশ্নটা সমাধান করব। শুধু সমাধান নয়, সাথে কিন্তু বিশ্লেষণও করব। কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল, কেনই বা ওই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, সবকিছু আমরা আজকে এই ক্লাসে বিশ্লেষণ করব এবং অ্যানালাইসিস করে দেখাবো তোমার সময়ে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসের শেষ অংশটুকুতে, ওই অংশটুকুতে আমি বুঝিয়ে দিব। ওই প্রথম অংশের কাজ হচ্ছে কি আমার তোমার প্রশ্নগুলো সমাধান করা এবং লাস্ট অংশ তোমার হচ্ছে প্রশ্নগুলো বিশ্লেষণ করা, কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল এবং তোমার সময় কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে তার একটা আইডিয়া এখানে দেওয়া। চলো আমরা প্রথমে হচ্ছে কি যেহেতু লাইভ ক্লাস, তো সবার জন্য একটু অপেক্ষা করতে হবে। সো 2 মিনিট সবাইকে একটু সময় দিচ্ছি, সবাই দ্রুত জয়েন হয়ে যাও। জয়েন হতে হতে আমরা অনেক কিছু আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। যত তোমার প্রশ্ন আছে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে, কি কি তোমার করা লাগবে, এই মুহূর্তে করণীয় কি, সবকিছু আলোচনা করবো। ঠিক আছে, তোমরা সবাই যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গিয়ে ভাইকে সবাই একটু জানাও কার কি প্রশ্ন আছে, কার মনে কোন প্রশ্নটা আছে, ভাইকে একটু কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ ভাইয়া অ্যান্সার করবো, তোমার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ। অনেক যুক্ত হয়েছে, সুমাইয়া যুক্ত হয়েছে, শান্ত যুক্ত হয়ে গেছে, মোহনা বিশ্বাস যুক্ত হয়েছে। বা আমাদেরও তো এক্সাম শেষ হয় না, কোনো সমস্যা নেই। যাদের এইচএসসির এক্সাম এখনো চলমান আছে, তোমরা হচ্ছে ক্লাসে শেয়ার করে রেখে দাও, পরবর্তীতে করে নিতে পারবা। আর যদি মনে করো যে বেশি কোন সময় ক্লাস লাগবে না, অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, যদি মনে করো না একটু বিরতির মধ্যে একটু দেখে ফেলি প্রশ্নটা কেমন সমাধান করে বা প্রশ্ন বিশ্লেষণ দেখে ফেলি, তাহলে দেখে নিতে পারো, যদি খুব বেশি একটা প্রেশার না হয় তোমার জন্য। ওকে, পেইড বেসিস স্টুডেন্ট অনেক, ওকে ফাইন, যুক্ত হয়ে গেছে। সবাই যুক্ত হয়ে যাও। যুক্ত হতে হতে আমরা আলোচনা করে ফেলবো যে বিগত বছরের প্রশ্নগুলো কেমন ছিল। সো প্রথমে যে কাজটা করবা, এখানে প্রশ্নগুলো আসবে, আসার সময় তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে আগে নিজ থেকে উত্তরটা করার, তুমি পারো কিনা। তারপর না পারলে তো কোনো সমস্যা নেই, এগুলো তো আমি সলভ করে দিব, এগুলো পারার কথাও না। বাট পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না পারলেও কোনো সমস্যা নেই। এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় ওইগুলো কিন্তু তোমাকে শিখিয়ে দিব। মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, শুধু প্রশ্ন সমাধান করবো না, ওই প্রশ্নগুলোর আলোকে তোমার সময় কোন ধরনের প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো তুমি কিভাবে কত সহজে অ্যান্সার করবা সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিব ইনশাল্লাহ। সো আমাদের মনে হয় না খুব বেশি একটা লেট করা দরকার আছে, আমরা অলমোস্ট সবাই যুক্ত হয়ে যাচ্ছি এবং যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে ফাইন, তারপর সবাই আদাব দিয়েছে। ওকে মোহনা, ওকে তামিম যুক্ত হয়েছে। নিশাদ ভাইয়া এক্সাম শেষ হয় না তো কোনো সমস্যা নেই, বললাম এক্সাম যাতে শেষ হয় না তোমরা ক্লাসে শেয়ার করে রেখে দাও, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির প্রথম ক্লাসই হবে এটা। কারণ এখানে তোমাকে প্রশ্নগুলো সমাধান করে দিয়ে বুঝিয়ে দিব প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে, কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমস্যাগুলো সমাধান করতে হয়, ফেস করতে হয়। এবং আমাদের প্রথম কাজ আমি মূল ক্লাসে শুরু করে দিচ্ছি, যেহেতু তোমরা সবাই যুক্ত হয়ে গেছে অলরেডি। মূল ক্লাসটা হচ্ছে কি দেখো ভাইয়া, যে আমরা আজকে যে প্রশ্ন সমাধান করবো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের, অর্থাৎ সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার ইংরেজি প্রশ্ন সমাধান করবো, সে সাথে একটা বিশ্লেষণ দেখাবো। এই বিশ্লেষণটা তোমাকে অবশ্যই এবং অবশ্যই পড়তে হবে, দেখতে হবে, কারণ এই বিশ্লেষণটা সাধারণত বিভিন্ন প্রশ্ন ব্যাংকে পাওয়া যায় না। আর আজকে যে সমাধানটা দিব, এই সমাধানটা সাধারণত কোনো কোশ্চেন ব্যাংকে, কোনো গাইডে, কোনো বইতে এইভাবে পাবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, লিখে দিতে পারি। এবং তুমি নিজে ক্লাসে করলে বুঝতে পারবা আসলে এইভাবে কোথাও সমাধান করে দেওয়া নেই। তো মূলত আমরা প্রথমে চলে যাই, প্রথম প্রশ্নটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল এইটা, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর। এই যে প্রশ্নটা ছিল এটা আসলে কোন টপিক থেকে আসছে, তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা দেখে তুমি একটু চিন্তা করো তো প্রশ্নটা কোন টপিক থেকে আসতে পারে। আসলে একটু চিন্তার বিষয়, তাই না? এখন দেখো ভাইয়া, আমরা অনেকে একটা ভুল করি বা আমাদের এরকমটা মনে হয় যে ভাইয়া পারি অনেক কিছু, কিন্তু কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এটা ধরতে পারি না। দেখো ভাইয়া, প্রথম কাজ হচ্ছে আমি প্রশ্ন কোন টপিক থেকে আসছে এটা একটু আইডেন্টিফাই করবো, একটু শনাক্ত করবো। দেখো প্রথম যে টপিক সেটা হচ্ছে ইফ দেখে, আমি ইফ দেখে বুঝতে পারছি যে এটা আমার বুঝতে বাকি নাই যে এটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। প্রশ্ন কোথা থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনালস থেকে এসেছে। তো তুমি জানো যে কন্ডিশনালটা সাধারণত 4 প্রকার হয়, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে এটা কোন কন্ডিশন থেকে আসছে এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম তো বুঝতে পারলাম এটা কন্ডিশনাল, তাই না? কন্ডিশনালস, সো কন্ডিশনালস আবার 4 প্রকারের হয়, জিরো কন্ডিশনালস, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? জিরো আমি সংক্ষেপে লিখলাম, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড কন্ডিশন। আমি তোমাদেরকে একটা গোপন তথ্য দিয়ে দিই তোমাদের, হ্যাঁ, যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়
যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে 10 বার প্রশ্ন আসে, এর মধ্যে প্রায় হচ্ছে কি 7 বার প্রশ্নই তোমার থার্ড কন্ডিশন থেকে আসবে, এবং বিগত বছরে এরকমটা এসেছে। তার মানে বলতে পারো জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, থার্ড কন্ডিশন মধ্যে থার্ড কন্ডিশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো থার্ড কন্ডিশনের অ্যান্সার করার জন্য জাস্ট একটা নিয়ম জানলেই হয়, একটা নিয়ম, আর কিচ্ছু না। এখন কথা হচ্ছে এটা কোন কন্ডিশন আগে বের করি। আচ্ছা, আমরা ফার্স্ট কন্ডিশন আমরা না জিরো কন্ডিশন থেকে শুরু করি। জিরো কন্ডিশন হচ্ছে কি ইফ যুক্ত অংশ। ইফ যুক্ত অংশ, ইফ থাকতে পারে, আবার কোন কোন ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। কন্ডিশনাল সেন্টেন্সের যখন মেইন ক্লাসগুলো করবো তখন বুঝবো, শুধু ইফ থাকলেই কন্ডিশনালস হয় না, আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়েও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। এবং এর বাইরে আরেকটা কন্ডিশনালস আছে, এই কারণ দেখতে পাচ্ছ যে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড কন্ডিশন, এর বাইরে আরেকটা কন্ডিশন আছে যেখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, যে হিডেন কন্ডিশনাল। হয়তো প্রথমবারের মতো নাম শুধু, তাই না, যে হিডেন কন্ডিশন, যেখানে ইফ থাকবে না বা কন্ডিশনাল সেন্টেন্স চেনার মতো কোনো ওয়ে থাকবে না, বাট ওইটাও কন্ডিশনাল সেন্টেন্স। ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। ওইটা হয়তো অনেক বই তো এভাবে লেখা নাই যেটা কন্ডিশনাল সেন্টেন্স, অনেক বইতে লেখা আছে অর্থ না জানলে এটা পারা যাবে না। আসলে অর্থ জানা লাগে না, ওইটা হিডেন কন্ডিশনাল। ওটা শিখাবো কন্ডিশনাল সেন্টেন্সের যে মেইন ক্লাসটা হবে, মাস্টার ক্লাস, ওইখানে বুঝিয়ে দিব। এখন দেখো ভাই, হিডেন কন্ডিশন যেহেতু আমার এখানে আলোচনার বিষয় না, কারণ আমার কন্ডিশন দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি এটা কন্ডিশন, যেহেতু শুরুটা হয়েছে ইফ দ্বারা, তাই না। এখন ফার্স্ট কন্ডিশনাল সিস্টেমটা কি, প্রথম অংশ থাকবে প্রেজেন্ট টেন্স, পরের অংশ থাকবে ফিউচার টেন্স। সবসময় ফিউচার টেন্স হবে না, কোনো কোনো ক্ষেত্রে মডেল অক্সিলারি হইতে পারে, ওটা আমি বিশ্লেষণ করবো। সেকেন্ড কন্ডিশনে কি হয়, পাস্ট টেন্স হয়। থার্ড কন্ডিশনে পাস্ট টেন্স হয়, বাট মূল কথা হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট হয়, ভি2 হয়, আর এখানে হয় হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। সো থার্ড কন্ডিশনে শুরুটা হয় কি দিয়ে, থার্ড কন্ডিশনের শুরুটা হয় হ্যাড প্লাস ভি3 দিয়ে। সো মেইন কথাটা কি হয়, থার্ড কন্ডিশনের শুরুটা কি হয়, যে হ্যাড প্লাস ভি3। সবাই একটু মনোযোগ দাও। থার্ড কন্ডিশনের যে কমাটা আছে না, যে কমাটা, এই যে কমাটার আগে কি হয় জানো, কমার আগে জাস্ট কিছু দেখা দরকার নেই। আমি এখানে সেন্টেন্সের কোনো অর্থ জানি না, আমি অর্থ জানতেও চাই না, আমি অর্থ পারতেও চাই না। আমি জাস্ট আমাকে শুভ ভাই কি বলছে, আমাকে শুভ ভাই বলছে যে থার্ড কন্ডিশন, আমি তো বুঝতে পারছি কন্ডিশনাল। কিভাবে বুঝলাম, যে ইফ দ্বারা শুরু হলে এটা কন্ডিশনাল, তাই না। আমাকে বলছে শুভ ভাইয়া যে কিছু জানা লাগবে না, কিছুই বোঝা লাগবে না, আমি আগে কন্ডিশনালস ধরতে পারলাম, তারপর কোন কন্ডিশনাল এটা বোঝার জন্য আমার প্রথম কাজ হচ্ছে কি, কমার যে অংশটুকু আছে, কমার আগের অংশটুকু আমি দেখবো এখানে কি আমার হ্যাড প্লাস ভি3 আছে কিনা। মানে এটা তো ইফ যুক্ত অংশ, তাই না, ইফ যুক্ত অংশ। ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি3 কি আছে বলো তো ভাই, হ্যাড প্লাস ভি3 আছে কিনা। যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে অপর পাশে সাবজেক্ট, অপর পাশে কি বলতে, সাবজেক্ট প্লাস ভি3 এর মাঝখানে, অপারেশন সাবজেক্ট প্লাস ভি3 এর মাঝখানে কি হবে, would have এবং হচ্ছে might have, would have, could have, might have, এইগুলো বসাবো, ঠিক আছে। would have, could have, might have বসাবো। এখন দেখি তো ভাইয়া এখানে হেড আছে কিনা, ভাইয়া যেটা বলেন, হ্যাঁ ইফ যুক্ত অংশে হেড আছে, ভি3 আছে কিনা, হ্যাঁ ভাইয়া ভি3 আছে। তার মানে এটা আমার বুঝতে বাকি রইল না, এটা কোন কন্ডিশনাল, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা এটা মুছে দিলাম, এটা কি কোন কন্ডিশনাল ভাইয়া, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। পুরো স্লাইডটা ক্লিয়ার করে ফেলি। যেহেতু আমার এখানে কি আছে, হেড আছে, কি আছে ভাইয়া, হ্যাড প্লাস ভি3 থাকলে, ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি3, ইফ যুক্ত অংশে কি বলো, হ্যাড প্লাস ভি3 থাকলে অপর অংশে সাবজেক্ট বসবে, এবং এইখানে উড, তোমরা অ্যান্সার করো, উড, কুড, আর হচ্ছে কি মাইট, যে কোনো একটা থাকতে পারে, মাইট, এগুলোর সাথে কি হবে, হ্যাভ। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, এবং হচ্ছে কি মাইট হ্যাভ। এরপরে ভি3 হবে, এরপরে কি হবে, ভি3 হবে। এখন যেহেতু এই অংশে, প্রথম অংশে কমা দেওয়ার আগের অংশটুকুতে উড হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে অপর অংশে কি লাগবে, সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট আমার এখানে দেওয়া আছে, দেখি আমার সাবজেক্ট, এবং এইখানে দেখো সার্ভাইভ, ভি3 দেওয়া আছে, সেখানে আমার মাঝখানে কি বসাইতে হবে, হয় উড হ্যাভ বসাবো, আর না হয় কুড হ্যাভ, আর না হয় মাইট হ্যাভ। সো গ্যাপটার মধ্যে কি বসবে, উইল বসবে না, উইল বসবে না, উড বসবে না, উডের পরে হ্যাভ হইলে বসাতে পারতাম, উডের পরে হ্যাভ নাই, বসবে না। তাহলে কি কোনটাতে, অ্যান্সার সি, উড হ্যাভ। উইল হ্যাভ না, উইল হ্যাভ হয় না, কি হয়, উড হ্যাভ। কি হয়, উড হ্যাভ। কেন উইল হ্যাভ হয় না, কারণ যেহেতু এখানে হ্যাড টেকেন, এর আগের অংশটুকু পাস্ট, তো পরের অংশটুকু তো ফিউচার হবে না, তাই না, এই কারণে উইল হ্যাভটা হয় না, ঠিক আছে। সো এটা কারা পারছো, অ্যান্সার করো তো ভাইয়া, সবাই একটু জানাও তো ভাইয়া, যে কারা পারছো, এটা কারা পারছো। ওকে ফাইন, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারলাম। বলো এখন আমাকে বলো, এখানে তোমাকে একটা শুভঙ্করের ফাঁকি আছে, থার্ড কন্ডিশনালসে আর একটা শুভঙ্করের ফাঁকি কি জানো, যে হ্যাড প্লাস ভি3। আমরা অনেকে মনে করি যে থার্ড কন্ডিশনালসে হ্যাড থাকলেই আমার কি হয়ে যাবে, পরের অংশ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে না, এরকম না। থার্ড কন্ডিশনালে হেড এর পরে নাউনও থাকতে পারে, হেডের পরে কি থাকতে পারে, নাউন। হেডের পরে যদি নাউন থাকে, মানে ভার্বই থাকবে না,
তখন কিন্তু সাবজেক্টের পরে কি হবে, উড কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট, এইটা সমান করে ফাঁকে আছে, হ্যাঁ, উড কুড অথবা মাইট, তারপর হচ্ছে ভার্ব বি1 হবে। এখন এইখানে যেহেতু পরের অংশটুকু বি1 না থেকে বি3 ছিল, তো বুঝতে পারতেছি বি3। আচ্ছা ভাই, আমি যদি আরো সহজ করে যদি বলি, আমি তোমাদেরকে আরেকটা সহজ করে কথা বলি, যে এই ফাঁকিটা তোমাদেরকে বুঝাবো, যারা বুঝতে পারো। এরকম দেখে না, ইফ আই হ্যাড মানি, ধরো এখানে বলা হলো ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো আমি কি করতাম, দান করতাম। তাহলে এখানে কি হবে, আই উড হ্যাভ নাকি আই উড, ধরো হচ্ছে কি তুমি দা করতে, ভার্ব একটা বেস, যে কোনো একটা ভার্ব নিলা। এখন এখানে ইফ আই হ্যাড মানি, এখানে হ্যাড থাকা সত্ত্বেও কিন্তু আমি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ নাই, জাস্ট উড নিছি। কেন নিছি, এখানে হেড এর পরে নাউন থাকলে তখন কিন্তু উড কুড এর পরে কি করবা, বি1 নিবা। বাট মাথায় রাখবা, হেড এর পরে যখন ভি3 থাকবে তখন কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভি3। আর যেহেতু এখানে হেড এর পরে কি ছিল, নাউন না, কিন্তু এখানে হেড এর পরে ভি3 ছিল, হেড এর পরে ভি3 থাকায় আমি কি করলাম, এখানে আমি উড হ্যাভ, কুড হ্যাভ এর পরে ভি3 নিলাম। এটা থার্ড কন্ডিশন। বাট এটা কিন্তু হেড এর পরে নাউন থাকলে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, তখন কিন্তু এটা থার্ড কন্ডিশন না, সেটা মাথায় রাখবা। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি কন্ডিশনাল সেন্টেন্স না পারি তাহলে তো নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা করতে পারবো না। আমি যদি বলি তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্সটা নাও পারো তাহলে তুমি এটার উত্তর করতে পারতা, তুমি দেখো তাও পারতা। দেখো তো ভাইয়া, এখানে কি আছে, সার্ভাইভড মানে কি আছে, ভি3 আছে না, জাস্ট কমন সেন্স কে কাজে লাগাও। ধরো তুমি কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস পারো না, বুঝো না। আচ্ছা বলো তো, উইল এর পরে কি হয়, মডেল অক্সিলারি পরে ভি1 হয়, উড এর পরে কি হয়, বি1 হয়, আর হ্যাভ এর পরে কি হয়, হ্যাভ এর পরে হয় ভি3, হ্যাভ এর পরে কি হয়, ভি3। সো এটা এই কমন সেন্সটা কাজে লাগাও কিন্তু তুমি অ্যানসার করতে পারতাম। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, দেখো 2 নাম্বার কোশ্চেন সবাই অ্যানসার করো, 2 নাম্বার কোশ্চেন সবাই অ্যানসার করো, 2 নাম্বার কোশ্চেন সবাই অ্যানসার করো। would have, ওকে, নিশাদ বলো সি, লিজাম খান বলো সি, ভেরি গুড, would have, ভেরি গুড। আচ্ছা এরপর দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখানে বলা হলো she leaned dash the wall gasping dash breath। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করা অনেক সহজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। যখন কিনা তোমার দুটো গ্যাপ থাকলে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ 1 আমি ধরলাম, এটাকে গ্যাপ 1 G1, আর এটা হচ্ছে গ্যাপ 2, তাই না? তো এই ধরনের প্রশ্ন আমরা অনেকেই ঘাবড়ে যাই, যদিও ঘাবড়ে যাই, বাট যারা সাজ্জাদ এটা আমি দেখো এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা কি করি, ভুলে যাই, আমরা মনে করি এই ধরনের প্রশ্নগুলো উত্তর করাটা কঠিন হয়ে পড়ে, আর আসলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করা অনেক সহজ। দেখো এখানে কি বলা আছে, she leaned dash the wall gasping dash। এখানে লিন এর পরে দেখো ভাইয়া, এখানে লিন এর পরে কি আছে, গ্যাপটা আছে না? তো লিন মনে রাখবেন, লিন মানে কি, লিন মূল শব্দ হচ্ছে লিন, এর সাথে ইডি যোগ করে পাস করা হয়েছে পাস্ট টেন্সে। she leaned মানে সে হেলান দিয়েছিল, লিন মানে হেলান দেওয়া, ধরো আমরা যখন হেলান দিই, আমরা কি কোনো কিছুর পিছনে হেলান দিই ভাবে, তাই না? হেলান যখন দেখি কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে হেলান দিলে কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে দিই। তো আমরা এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে আসছে, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো লিন এগেইনস্ট, লিনের পরে আমরা কি বসাবো, এগেইনস্ট, ঠিক আছে? লিন এগেইনস্ট দা ওয়াল, শি লিনড এগেইনস্ট দা ওয়াল, সে কি করলো, ওয়ালের এগেইনস্টে, ওয়ালের বিরুদ্ধে কি করলো, হেলান দিয়েছিল। গ্যাসপিং, এখন লিনের পরে যেহেতু এগেইনস্ট, আমার এগেইনস্ট কোথায় আছে, এগেইনস্ট একমাত্র এতে আছে, এতে আর কোথাও নাই। তো লিনের পরে এগেইনস্ট হইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন গ্যাসপিং ফর ব্রেথ, মানে লিন এগেইনস্ট, কেন দেয়ালের বিরুদ্ধে গিয়ে হেলান দিয়েছিল, কারণটা হচ্ছিল তার নিঃশ্বাস, মানে ব্রেথিং, মানে তুমি জানো যে শ্বাস প্রশ্বাসের দরকার হলে এরকম করে দেয়ালের এগেইনস্টে কি করেছিল, হেলান দিয়েছিল শ্বাস নেওয়ার জন্য। তো গ্যাসপিং ফর, তো এটা না পারলেও কিন্তু হয়তো তোর গ্যাসপিং ফর ব্রেথ, যে কোনো একটা পারলে কিন্তু হয়তো। দেখো এখানে কোথাও দ্বিতীয় অংশে ফর হবে, ধরো আমি জানি না, আমি জানি লিনের পরে এগেইনস্ট হবে, আমার এই এটা দিয়ে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো। অত তুমি জানো গ্যাসপিং এর পরে ফর বসাইতে হবে, গ্যাসপিং ফর ব্রেথ, ঠিক আছে? এটা জানলেও কিন্তু হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো দেখে ঘাবড়াবার কিছু নাই। এখন কথা হচ্ছে কি ভাইয়া, এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে ভাইয়া এইখানে তোমার কোন কোন শব্দগুলো থাকলে, আর কোন কোন শব্দগুলো থাকলে আমার
এগেইনস্ট বসাতে হবে। যেমন লিনের পরে এগেইনস্ট বসে আপনি বললেন, এরকম আরো কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে এরপরে এগেইনস্ট বসাতে হয়। তো এরকম কি কি শব্দ আছে দেখি আমরা, এরকম কি কি শব্দ আর আছে। এখানে দেখো ভাইয়া, এই শব্দগুলোর পরে এগেইনস্ট বসাতে হবে। যেমন লিন, লিনের পরে কি বসে? লিন মানে হেলান দেওয়া, ঠিক আছে, লিনের পরে এগেইনস্ট বসে। বায়াস, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বায়াস এগেইনস্ট, কমপ্লেইন এগেইনস্ট, ঠিক আছে, ক্লেমর এগেইনস্ট, ডেড এগেইনস্ট, ডেড এগেইনস্ট মানে ঘোর বিরোধী, এন্ড হচ্ছে কি গার্ড এগেইনস্ট, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রিবেল এগেইনস্ট, এন্ড হচ্ছে কি প্রেজুডিস এগেইনস্ট, কুসংস্কার। তো এই শব্দগুলোর পরে কি হবে? আমার এগেইনস্ট হবে। এই শব্দগুলোর পরে কি হবে? এগেইনস্ট হবে। আচ্ছা, এখন এইখানে যে প্রশ্ন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি করো? সেন্টেন্সটাকে কারেক্ট করতে বলছে। তো এখানে কোন সেন্টেন্স? আমরা এখানে যে প্রশ্নটা মানে ভুলটা করি আমরা প্রথমে, আমরা কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট সেন্টেন্স, এটা একটু খেয়াল রাখতে হবে। আমাকে বলছে কারেক্ট সেন্টেন্স, আমার যেটা সঠিক সেন্টেন্স ওইটাই কিন্তু আমার উত্তর হবে। সঠিক সেন্টেন্স কোনটা? আচ্ছা, এখানে বলো জয়িত্রী ফর বিট থেকে ফর বেট মানে নিষেধ করেছিল হিম তাকে, টু গো যেতে, দ্য মিটিং সেই মিটিং এ যেতে নিষেধ করেছিল। এখন এখানে ভুল হইতো যদি আমি এখানে টু নট ইউজ করতাম। কি ইউজ করতাম? নট, নেগেটিভ কোনো কিছু ইউজ করতাম, তখন সেটা আমার ভুল হইতো। আমি যদি বলতাম নট, নট টু গো, এরকম কিছু বলতাম, তখন সেটা ভুল হইতো। কারণ ফর বেট মানে কিন্তু নিষেধ করা, বারণ করা, কোনো কিছুতে বাধা দেওয়া। তো এখানে কিন্তু একটা নট আছে, এই শব্দটার মধ্যে কি আছে? নট আছে। যে সেন্টেন্সে ফর বেট বা ফর বেট থাকে ওই সেন্টেন্সে নেগেটিভ করা যায় না। তো যেহেতু নেগেটিভ করে নাই, তার মানে এটা সঠিক আছে, তো এটা কোনো ভুল নাই। তো এটা আমার কারেক্ট সেন্টেন্স। কিন্তু বাকিগুলো কেন ভুল সেটা আমরা দেখি। এখানে বলা হলো দ্য ড্রাইভার, ড্রাইভার তো বুঝতে পারছো ড্রাইভার। এখানে বলা ড্যাড ফ্রম, কি বলছে? ড্যাড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, মানে গাড়ির যে ড্রাইভার, সে ড্রাইভার কি করছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তোমরা যারা জানো যে এই জিনিসটা, যারা জানো যে ভাইয়া এখানে এই সেন্টেন্সটা অপশন বি তে কোনো ভার্ব আছে কিনা বলো তো? ড্যাড, ড্যাড তো নাউন, এটা তো কোনো ভার্ব না। ভার্ব হচ্ছে কি ডাই, মৃত্যুবরণ করা, ডাই এটা হচ্ছে কি ভার্ব, মৃত্যুবরণ করা এটা ডাই, এটা ভার্ব। ড্যাড তো ভার্ব না, ড্যাড কি? নাউন। এখন কথা হচ্ছে কি এই সেন্টেন্সে তো তাহলে কোনো ভার্বে নাই। এখন তোমাকে একটা কথা বলি, ভার্ব কে বলা হয় সোল। কার সোল জানো? ভার্ব কে বলা হয় সেন্টেন্সের সোল। প্রাণ ছাড়া যেমন প্রাণী হয় না, হ্যাঁ, তাই না? জীবন ছাড়া কোনো প্রাণী হয়? হয় না। তো প্রাণ ছাড়া যেরকম প্রাণী হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাই এখানে সেন্টেন্সটাও ভুল। কোন একটা মানে একটা সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া গঠন হওয়া সম্ভব না। যেহেতু এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, তাই এটা কি হবে না? এটা ভুল। কারণ ভার্বই না, এখানে ডেড নাউন দিছে। এবং এখানে আবার এই যে ডাই, ডাই মৃত্যুবরণ করা, এর কিন্তু অনেকগুলো ব্যবহার আছে। তোমাদেরকে বলি, তোমাদেরকে একটু হালকা করে বলি, ডায়ের পরে কোন প্রিপোজিশন বসবে এটার কিন্তু একটা ব্যবহার আছে। ডাই অফ, যদি রোগে মারা যায়, কেউ যদি কোনো রোগে মারা যায় তখন ডাই অফ, রোগে মারা গেলে, ঠিক আছে। ডাই বাই, যদি কেউ সুইসাইড করে, অ্যাক্সিডেন্ট করে, তখন ডাই বাই হয়, ঠিক আছে। এই জিনিসগুলো ডাই ফ্রম হয় যখন কিনা কোনো একটা কারণে মারা যায়। ধরো কেউ খেয়ে মারা গেল, বেশি খেয়ে, বা কেউ না খেয়ে মারা গেল, অনাহারে মারা গেল, তখন সে ডাই ফ্রম হয়। এটা যখন কারণ বোঝায় মৃত্যুর, ঠিক আছে। তো ডাই ইন, যখন কিনা কেউ যুদ্ধে মারা যায়, যখন কিনা কেউ শান্তিতে মারা যায়, ঠিক আছে, বা কোন একটা সালে মারা যায়, তখন ডায়ের পরে কি বসায়? ইন বসানো যায়। তো এখানে ভুলটা কি? তাহলে আমরা ভুলটা আইডেন্টিফাই করলাম যে দুটো জায়গায় আমরা খেয়াল করলাম। একটা হচ্ছে কি তোমার মেইনলি নাউন, এখানে ভার্ব নাই, এই সেন্টেন্সে কোনো ভার্ব না থাকার কারণে এটা ভুল। এবং আরেকটা বিষয় হচ্ছে কি প্রেপোজিশনের একটা ব্যবহার আছে, যেটা কিনা আমার এখানে সঠিক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে ডায়ের পরে ফ্রম বসানো যায় দুর্ঘটনার ক্ষেত্রে, এটা ঠিক। তবে এটা এই সেন্টেন্সে ঠিক বা ভুল, এটা সবথেকে বড় বিষয় হচ্ছে কি এখানে মূল কথাটা আমি ভাবতে পারতাম পরের অংশটুকুতে, আর মূল বিষয় এখানে ভার্ব নাই, তো এই কারণে এটা ভুল। আচ্ছা, দ্বিতীয় অংশটুকুতে আমরা দেখি যে এখানে আমার একজন কবির কথা খুব মনে পড়ছে। একজন বলছিল যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। তো এখানে একটা না, ভুল দুটা। একটা হচ্ছে কি তোমার টেন্স জনিত ভুল, আর একটা হচ্ছে সিন্স এবং ফরের ভুল। এইখানে দেখো, এখানে তোমাদেরকে একটা মজা করে আমি পড়াই যে সিন্স এবং ফর কোথায় বসাবা। প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর বসাবা। সিন্স এবং ফরের ক্ষেত্রে একটা মজা করে বিষয় পড়াই, যখন কিনা কোনো সংখ্যা থাকবে, কি থাকবে বলো তো? সংখ্যা। তো সংখ্যা থাকলে সংখ্যার আগে কি বসাবা? ফর বসাবা। এখন এখানে যে টু, টু কি একটা সংখ্যা না? আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি, আমি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, আমি 5 ঘন্টা যাবত কাজ করতেছি, এরকম ক্ষেত্রে ফর 2 আওয়ার্স, নট সিন্স। তো সিন্স ফরের ক্ষেত্রে এখানে সিন্সও দেয় নাই। সিন্স দিলে তাও তুমি একটু কনফিউজ হতে পারতা, দিল ডিউরিং। তো এখানে একটা ভুল আছে, তাই না? এবং আরেকটা টেন্স জনিত ভুল,
এই টেন্স জনিত ভুলটা কি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, যেখানে কিনা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাখা হয়েছে। সো ভুল কিন্তু এখানে দুইটা, এখানেও কিন্তু দুইটা ভুল ছিল, এই সেন্টেন্সও কিন্তু দুইটা ভুল ছিল, এই সেন্টেন্সও কিন্তু দুইটা ভুল, মানে একটা ভুল না, দুই জায়গাতে দুইটা ভুল ছিল। এন্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আচ্ছা এখানে হিজ হ্যান্ড হবে সম্ভবত, এখানে ভুল আছে। হিজ হ্যান্ড মানে তার মুরগি, সম্ভবত হিজ হ্যান্ড হতে পারে, হি হ্যান্ড তো হয় না। আচ্ছা হ্যান্ড মানে মুরগি কি করছে, হ্যাজ লেইন মানে ডিম পারলো, আর ডজন এগ মানে 1 ডজন ডিম পারছে মুরগি। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিম পাড়া ইংরেজি কি বলো তোমরা? ডিম পাড়া ইংরেজি হচ্ছে লে, লে মানে হচ্ছে কি ভাই ডিম পাড়া, আমরা যে মুরগি ডিম পাড়ে হাঁস মুরগি। তো এর পাস্ট ফর্মটা কি হয় জানো, এর পাস্ট ফর্মটা হয় লেজ। জাস্ট এইখানে ওয়াইটা পরিবর্তন হয়ে আইডি যোগ হয়, তো এটা ভি2 আর এটাও কি হবে ভি2 মানে ভি3 লেট। তুমি জানো যে হ্যাজ এর পরে কি হয়, হ্যাজ এর পরে ভি3 হয়, এটা তুমি জানো যে হ্যাজ এবং হ্যাড এই যে শব্দগুলো, হ্যাঁ এইগুলোর পরে ভি3 হয়। তো ভি3 কোনটা, লে তো ডিম পাড়া, হ্যাঁ ডিম পাড়া, ভি1 এটা হচ্ছে ভি1, ভি2 কি লেট, ভি3 ও লেট, মানে জাস্ট ওয়াইটা মানে আইডিতে পরিণত হয়ে যাবে। তো এখানে হ্যাজ যেহেতু আমার এইখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর আমি জানি ভি3 বসাইতে হয়, তো লেইন তো আসলে যাচ্ছে না, মানে এটা কোন ভার্ব আনলো, ভুল কিন্তু। লেইন কি, লেইনের কিন্তু একটা ব্যবহার আছে, আমার এখানে কি দরকার ছিল, লেইনের পরিবর্তে লেইন, লেইন জাস্ট লেইন না হয় কি হওয়া দরকার ছিল লেট, কারণ লে হচ্ছে ডিম পাড়া, লে লেট, লেট লেট হচ্ছে কি ভি3 আর হ্যাজ এর পরে ভি3 লেট, এটা দিলে ঠিক ছিল সেন্টেন্সটা। তো এটা ভুল, এবং এখানে আমরা এই সব এখানে এই অংশটুকু আসছে মূলত হচ্ছে কনফিউজিং ভার্ব থেকে, এবং কনফিউজিং ভার্ব গুলো আমরা একটু ক্লিয়ার করে নিব। এখানে কি কি কনফিউজিং ভার্ব তোমাকে আবার কনফিউজ করে ফেলতে পারে আমরা একটু দেখি। প্রথম অংশ দেখবো যে ভি1 ভি2 ভি3 সবগুলো দেখবো। আচ্ছা যে অংশটুকু আমরা আলোচনা করলাম যে লে মানে হচ্ছে কি ডিম পাড়া, এবং আমরা বলছিলাম যে লে ডিম পাড়া ওয়াইটা পরিবর্তন হয়ে যায় আইডি হবে, লেজ মানে ভি2 এবং ভি3 তে ডিম পেড়েছিল এরকম অর্থে। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয় ক্লিয়ার রাখতে হবে, যে অংশটুকু আমার ভর্তি পরীক্ষায় এসেছিল, অপশনে ভুল ছিল লেন। লেন শব্দটা আমরা কোথায় পাবো, লেন শব্দটা কিন্তু আমরা এই অংশটুকুতে পেয়েছি, তাই না? আমরা দেখো লাই মানে হচ্ছে কি মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, তাই না? এর সাথে ডি যোগ করলে মিথ্যা কথা বলেছিল ভি2 এবং ভি3। যখন লাইয়ের কিন্তু আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে শুয়ে থাকা, কি বলো ভাইয়া, শুয়ে থাকা। তো এই যে এটা যখন শুয়ে থাকা অর্থ দিবে, তখন এর পাস্ট ফর্ম মানে ভি2, ভি2 কিন্তু হবে লে, এল এ ওয়াই লে। আবার এই লে মানে কিন্তু আবার ডিম পাড়া, এটা কিন্তু ভি1 যখন ডিম পাড়া অর্থ দিবে। আর যখন লাইম দ্বারা শুয়ে থাকা বোঝাবে, তুমি নিজে শুয়ে থাকবা, ঠিক আছে, তখন কিন্তু এল এ ওয়াই লে, আর লেন হচ্ছে গিয়ে ভি3। তো এখানে শুয়ে থাকার থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছিল, যেটা কিনা কি ছিল, ভুল ছিল। তো আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো, এখানে আসলে কোনো ধরনের ঝামেলা নাই, কনফিউজিং ভাবে আর কোনো কনফিউজ হওয়ার সুযোগ নাই। তো এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই একটু কমেন্টে জানাও বিষয়টা কি ক্লিয়ার কিনা, এই বিষয়টা কি ক্লিয়ার কিনা। ওকে, উত্তম রয়, সুমাইয়া আক্তার, ওকে, রাজ, ওকে। এখন দেখো ভাইয়া, এই অংশটুকু আমরা একটু দেখবো। তাপস, সবাই অ্যান্সার করো, নাম্বার দেওয়া আছে 3 4 করে নাম্বার দেওয়া আছে, অ্যান্সার করো, ক্লিয়ার কিনা? ওকে ফাইন, ক্লিয়ার। একটু দেখো তো, এখানে বলা হলো দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট। আমি যদি মূল শব্দটা দেখি, মূল শব্দটা হচ্ছে প্রুডেন্ট, মূল শব্দটা কি ভাইয়া, প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, জ্ঞানী, জুডিশাস। প্রুডেন্ট মানে কি, বিচক্ষণ, যার মানে জ্ঞান ক্ষমতা আছে, বিবেচনা করতে পারে, বুদ্ধি আছে, যার কিনা ওয়াইজ বলতে পারি। প্রুডেন্ট মানে কি ভাইয়া, প্রুডেন্ট মানে হচ্ছে কি ওয়াইজ, প্রুডেন্ট মানে কি ওয়াইজ, জ্ঞানী, বিচক্ষণ, জুডিশিয়াস, ঠিক আছে, জুডিশিয়াস। আচ্ছা এখন এর আগে ইন যুক্ত করে শব্দটাকে নেগেটিভ করে ফেলছে, নেগেটিভ বলতে ওয়াইজ এর জায়গায় কি হয়েছে, আন যুক্ত করে আনওয়াইজ হয়ে গেল, মানে তার মধ্যে কোনো বিচার বুদ্ধি নাই, বিবেচনা বোধ নাই। প্রুডেন্ট মানে হচ্ছে এই শব্দটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে, এই শব্দটা কিন্তু বিগত বছরের আসা প্রশ্ন, মানে 25 সালে আসছে, এর আগেও কিন্তু এই শব্দটা আসছে, প্রুডেন্ট এবং ইমপ্রুডেন্ট। সো প্রুডেন্ট মানে বিচক্ষণ, জ্ঞানী বুঝায়, আর যেহেতু ইম যুক্ত করা হয়েছে তার মানে হচ্ছে আনওয়াইজ, মানে জ্ঞানী না, ঠিক আছে। এখন বলা হলো কি অ্যান্টোনেম, এই জিনিসটা খেয়াল করো তো, যে অ্যান্টোনিম চাইছে, নট সিনোনিম। ইমপ্রুডেন্ট মানে কি, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে আনওয়াইজ, ইমপ্রুডেন্ট মানে কি আনওয়াইজ।
কারণ প্রুডেন্ট মানে ওয়াইজ, আর ইম যুক্ত করার কারণে এটা হয়ে গেছে আন, মানে আনওয়াইজ। আর আনওয়াইজ এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে, আনওয়াইজ এর অ্যান্টোনিম কি হবে? ওয়াইজ। আনওয়াইজ মানে ইমপ্রুডেন্ট মানে হচ্ছে যার কিনা বিবেক বোধ নাই, বিবেচনা বোধ নাই, বা যার কোনো জ্ঞান নাই, তাই না? তার তো বিবেচনা বোধ নাই। আর এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি হবে? যে ওয়াইজ, জ্ঞানী। আর ইনজুডিশিয়াস, ইনজুডিশিয়াস তো সেম, মানে এটা ইমপ্রুডেন্টের সিনোনিম হয়ে যাচ্ছে। ইমপ্রুডেন্ট মানে হচ্ছে আনওয়াইজ, যার জ্ঞান নাই, বিবেচনা বোধ নাই, তাকে কি বলছি? ইমপ্রুডেন্ট বলতেছি। হেজিট্যান্ট, হেজিট্যান্ট বলতে দ্বিধান্বিত, দ্বিধাগ্রস্ত, তাই না? আর হচ্ছে র্যাকলেস, র্যাকলেস মানে বেপরোয়া। ঠিক আছে, এই শব্দগুলো দেখো। এখন তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বা, তোমাকে একটা কথা বলে দেই, তুমি যখন বিগত বছরের সিনোনিম গুলা বা অ্যান্টোনিম গুলা পড়বা, সেই সাথে তোমাকে মাথায় রাখতে হবে এইখানকার যে সিনোনিমটা থাকবে, এই অ্যান্টোনিমটা থাকবে, শুধু এটাই পড়বা না, এখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলোর সিনোনিম, এই অপশন গুলোর অ্যান্টোনিম গুলো জেনে রাখবা। দেখা যাবে এইখান থেকে যদি হুবহু প্রশ্ন কমন চলে আসে তা আলহামদুলিল্লাহ, আর এখান থেকে যদি চলে না আসে তখন দেখবা এইখান থেকে প্রশ্ন চলে আসছে। এইখানকার যে অপশন গুলো আছে, এই অপশন গুলো দেখা যাবে হয়তোবা সামনের বছর তোমার সময় ভর্তি পরীক্ষায় ইনজুডিশিয়াস এই শব্দটা তুলে দিয়ে বলবে এটার সিনোনিম কি, এটার অ্যান্টোনিম কি, অথবা এই ইনজুডিশিয়াস শব্দটা আরেকটা সিনোনিম দিয়ে বলবে তোমার এটা সিনোনিম এবং অ্যান্টোনিম বের করো, খুঁজে বের করো। তো এই কারণে আমি এইখানে তোমাদেরকে দিয়ে দিলাম যে এই ওয়াইজ, আনওয়াইজ, জুডিশিয়াস, হেজিটেন্ট, ব্রেকলেস এই শব্দগুলোর অর্থ দিয়ে দিলাম, এবং এই শব্দগুলোর এইখানে এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগাসাস এই শব্দটা মানে কি? যে বিচক্ষণ, ঠিক আছে, যেটাকে আমরা বলি প্রুডেন্ট, জুডিশিয়াস, এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? মানে যার মধ্যে জ্ঞান আছে, সুবিবেচনা আছে, বা সুবিবেচক যেটাকে বলি আমরা, হ্যাঁ। আর ইনজুডিশিয়াস হচ্ছে কি এই শব্দটার বিপরীত শব্দ। হেজিটেন্ট মানে কি? আনসার্টেন। আর এটার অ্যান্টোনিম কি? কনফিডেন্ট, সার্টেন বা বোল্ড। এন্ড রেকলেস, রেকলেস মানে বেপরোয়া, কেয়ারলেস যেটাকে বলি আমরা, হ্যাঁ। সিনোনিম, অ্যান্টোনিম কি? কেয়ারফুল। তো এই শব্দগুলো একটু ভালো করে দেখবা, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, কমেন্টে দেখো একটা লিংক দেওয়া আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হলে ওইখানে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, এখান থেকে তোমরা এইভাবে পড়ে নিতে পারবা। আচ্ছা, তারপর সবাই একটু দেখো, ওয়াইজ, ভেরি গুড। এখন এই জিনিসটা খুবই মজার, হ্যাঁ। এইটা ছিল ইডিয়ম ফ্রেজ থেকে আসা একটা প্রশ্ন। এখানে বলা হলো টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। এখানে আমি যদি ব্যান্ড ওয়াগন শব্দটাকে ভাঙি, একটু দেখো তো, ব্যান্ড আর ওয়াগন। এখন ব্যান্ড মানে তো বুঝো, ব্যান্ড মানে দল, কিসের দল? গান, গান বাজনা করে ওদের দল, বলে না যে চিরকুট একটা ব্যান্ড, তাই না, গানের ব্যান্ড। তো এইখানে মিউজিশিয়ানদের একটা ব্যান্ড বোঝাচ্ছে। আর ওয়াগান বলতে গাড়ি বোঝাচ্ছে, কি মালবাহী যে গাড়ি, বগি, এগুলো। তো এখানে গানের দল বোঝাচ্ছে, গানের দল বা পাল, সরি, একটু বুঝো এই জায়গাটা। দল, দল বলতে ব্যান্ড তো বুঝো, ব্যান্ড। এখন আমি যদি একসাথে করি, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে গানের দল, তার মানে কি? এমন গাড়ি যে গাড়িটার মধ্যে বাদ্যযন্ত্র থাকবে, ঠিক আছে। তো এরকম আমরা এরকম গাড়ি কোথায় দেখতে পাই? আর সাধারণত পুরান ঢাকাতে দেখতে পাই, যেখানে বা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই, যে বাঁশি বাজাচ্ছে গাড়ির উপরে বসে, মানে এরকম একটা গাড়ি কে বোঝাচ্ছে, কল্পনা করে এরকম একটা গাড়ি, এই গাড়িটার মধ্যে মানুষজন উপরে বসে গান বাজনা করতেছে, মিছিল করতেছে, এরকম একটা গাড়ি। আচ্ছা, আমি এটা বুঝাচ্ছি, গাড়িটা দেখাচ্ছি, এটার চিত্র আমার কাছে আছে, কোনো প্রবলেম নাই। এখন এই যে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, এই যে ব্যান্ড ওয়াগন শব্দটা বা টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, এই যে ফ্রেজটা, এটা মূলত হচ্ছে কি 1900 শতকের দিকে আমেরিকাতে প্রথম ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এটা একটা নির্বাচনে কাজে ব্যবহার করা হয়। তখনকার সময়ে নির্বাচনের কাজে এটা শব্দটা ব্যবহার করা হয়েছিল, এবং এটা দ্বারা বোঝানো হচ্ছিল জাম্প অন, জাম্প অন মানে কি? উঠে যাওয়া, জাম্প করা মানে না, উঠে যাওয়া। তো কোথায় উঠবে? ব্যান্ড ওয়াগানে উঠবে। ব্যান্ড ওয়াগানে ওই যে বললাম না, এটা গাড়িতে, কিসের গাড়ি? ওই যে বাদ্যযন্ত্রের গাড়িতে উঠে যায়। তো নির্বাচনী প্রচারের সময় দেখা যায়, বা যে কোনো একটা প্রচারের সময় দেখা যায়, জয়ী দল, যার কিনা জয়ী হওয়ার সম্ভাবনা আছে, জয়ী দল বা যার কিনা জনপ্রিয় পার্টি বা জনপ্রিয় পার্টির নেতা, তার দলের দিকে সবাই ভিড় হয়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম 26 সালে ওয়ার্ল্ড কাপে, যখন মনে হচ্ছিল যে সে আর্জেন্টিনা জিতে যাচ্ছে, সব ম্যাচে তার পারফর্ম দারুণ করতেছে, ফাইনালে তো হেরে যাবে কে জানে, এটা তো কেউ জানতো না, তাই না? তো সবাই কি করতেছিল? আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করছে। তো এইটা কি, মানে সবাই অন্ধভাবে, ইভেন অনেক ব্রাজিল সাপোর্টারও কি হলো, আর্জেন্টিনা সাপোর্টে যোগ দিল, এবং অনেক আছে পর্তুগাল বা ফ্রান্স, ওরাও কি করলো? আর্জেন্টিনা সাপোর্টে
চলে আসলো। কেন চলে আসলো? জিতে যাবে বলে অন্ধভাবে কোন একটা জায়গায় জয়েন করা, মানে জনপ্রিয়তার দিকে ঝুঁকে যাওয়া। জাম্প জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে কি জনপ্রিয়তার দিকে ঝুঁকে যাওয়া, বা তোমার অন্ধভাবে কোন একটা ঢালাভাবে, আমরা বলি ট্রেন্ডে ফলো করা, ওই ট্রেন্ড ফলো করার মতো, ঠিক আছে? এটা সময় উপযোগী একটা প্রবাদ। তো এটা মানে হচ্ছে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে জয়েন সামথিং পপুলার, মানে কোনো জনপ্রিয় কোনো কিছুর দিকে ঝুঁকে যাওয়া। আমি এটা আরো সহজ করে বলতে পারি, জয়ী আন্দোলন। জয়ী আন্দোলন কেমন? যে আন্দোলন বা ওই দিকে চলে যাওয়া যারা কিনা সবাই সবাই যেদিকে যায় সেদিকে যাওয়া, মানে যেদিকে মনে করার সম্ভাবনা আছে জিতে যাওয়ার সেটাকে। এখন এই যে ব্যান্ড ওয়াগন বলতে যেটা বোঝাচ্ছিলাম, এরা তো বুঝতে পারতেছে মিউজিশিয়ান, তাই না? মিউজিক পার্টির লোকজন। তো ওরা কি করে গান টান গায়, এটা আমেরিকার একটা চিত্র। তো এইখানে এই যে গাড়িটাকে বলতেছি, এই ধরনের গাড়িগুলোকে বলি ওয়াগন। কি বলি? ওয়াগন। ওয়াগন। আর এখানে ব্যান্ড আছে বলে এই ব্যান্ড ওয়াগন বলা হয়। এই গাড়িটা মূলত হচ্ছে গিয়ে তোমার নির্বাচনী কাজে ব্যবহার করা হতো, এবং এইখানে উঠে দেওয়া হতো, এখানে দাঁড় করে দেওয়া হতো নির্বাচনী যিনি, আমি যদি চিন্তা করি বিজয় থালাপতি, পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করি, ওইখানে যখন উনি জিতে যাবে, উনি কি মানে বোঝা যাচ্ছিল যে উনি জিতে যাবে, তাই না? যেহেতু অনেক পপুলার একজন মানুষ। তো এরকম ধরো আমেরিকার চিন্তা করো এই জায়গাটার মধ্যে যে বিজয় থালাপতিকে এখানে দাঁড় করে দেওয়া হলো, আর জনগণ তাকে ফুলের মালা দিল, এবং এইখানে এই গাড়ির পিছনে জনগণও দৌড়ানো শুরু করলো। এই যে অন্ধভাবে অন্ধভাবে আমরা কারো অনুকরণ করে ফেলা বা জনপ্রিয় কোনো কিছু থেকে ঝুঁকে যাওয়া, এটাকে আমরা বলি টু জাম্প অন দা ব্যান্ড ওয়াগান। তো ব্যান্ড ওয়াগান বলতে মূলত এই গাড়িটাকে বোঝানো হয়, হ্যাঁ, ব্যান্ড সহ ওয়াগান, ব্যান্ড সহ যে গাড়িটা। ওকে, এটা হচ্ছে মূল অংশ। তারপর দেখো তারপর দেখো ভাই, এখানে বলা হলো স্ট্রে ডগস। আচ্ছা, ডগস বুঝলাম কুকুর, কিন্তু তার আগে স্ট্রে বলতে কি বোঝানো হচ্ছে? স্ট্রে বলতে মালিক ছাড়া, রাস্তার কুকুর। আর প্যাট ডগস হচ্ছে গিয়ে তোমার, প্যাট ডগস হচ্ছে কি পোষা প্রাণী বা পোষা কুকুরগুলো, যেগুলো তোমার মালিক আছে। তো মালিকবিহীন যে কুকুরগুলো সাধারণত ওদেরকে খাবার টাবার দেওয়া হয় না, ওরা রাস্তাঘাটে যা পায় উৎকৃষ্ট খাবারগুলো খায়। তুমি দেখবে যে এই জিনিসটা বলা হলো যে স্ট্রে ডগস মানে হচ্ছে গিয়ে, আর মালিকবিহীন কুকুররা সাধারণত কি করতেছে, ড্যামসেলস স্ক্র্যাপস। স্ক্র্যাপস মানে হচ্ছে গিয়ে উচ্ছিষ্ট অংশ খাবারের, যেমন তুমি যখন মাছ খাও, মাছের যে কাঁটাটা, এটাকে বলছে স্ক্র্যাপস, যদিও এটাকে স্পেসিফিক পার্টিকুলারলি বলা হয় ফুড স্ক্র্যাপস। আবার হচ্ছে তুমি যখন মাংস খাচ্ছ, মাংসের যে হাড্ডি, এই হাড্ডিকে বলছি ফুড স্ক্র্যাপস। যদিও আমরা ফুড স্ক্র্যাপস বলি, যে শুধু স্ক্র্যাপসও বলা যায়। স্ক্র্যাপস বলতে খাবারের উচ্ছিষ্ট অংশ বা নোংরা অংশ, বা যেটা আমরা ফেলে দিই। তো স্ট্রে ডগস, রাস্তার যে কুকুরগুলো, হ্যাঁ, পালিত কুকুর না, রাস্তার যে কুকুরগুলো, তারা কি করে খেয়ে বেঁচে থাকে, মানে এই উচ্ছিষ্ট অংশটুকু, হাড্ডি এগুলো। তো এই জিনিসটা খেয়ে বাঁচা, কি করে বেঁচে থাকে? খেয়ে বেঁচে থাকে। তো এই খেয়ে বাঁচা ইংরেজি হচ্ছে ফিড অন, খেয়ে বাঁচা। আরেকটা হচ্ছে লিভ অন, সার্ভাইভ অন, ঠিক আছে? সার্ভাইভ অন, সাবসিস্ট অন। এই জিনিসটা মনে রাখো, এই যে চারটা ওয়ার্ড, এইগুলোর পরে কি হয়? অন ব্যবহার করা হয়। এগুলোর পরে কি ব্যবহার করা হয়? অন ব্যবহার করা হয়। কোনো কিছু খেয়ে বাঁচা অর্থে এগুলোর পরে আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। তো এখানে ফিডের পরে কোথায় অন ব্যবহার করা হয়েছে? দেখো, ফিড, এই যে ফিডের পরে অন ব্যবহার করা হয়েছে একমাত্র সিতে, আর কোথাও কিন্তু ফিডের পরে অন ব্যবহার করা হয়নি। তো এটাও একটু মাথায় রাখবা, এবং এটা একটু ভালো করে দেখো যে শুধুমাত্র লিভের ফিডের পরে কিন্তু অন হয় না, লিভের পরে অন হয় কোনো কিছু খেয়ে বাঁচা অর্থে। তো এই জিনিসগুলো আমরা একটু একটা নজর ভালো করে দেখবো আমরা সাইডে। দেখো, আমরা আমরা একটু ভালো করে দেখি, ফিড অন কখন ব্যবহার করব? ফিড অন তখনই ব্যবহার করব যখন কিনা পশু পাখির প্রধান খাবার বোঝাতে ফিডের পরে অন ব্যবহার করব। যেমন আমরা স্ট্রে ডগস এর ক্ষেত্রে দেখলাম যে তারা স্ক্র্যাপস, মানে খাবারের যে উচ্ছিষ্ট অংশ খেয়ে বেঁচে থাকে। কিন্তু টাইগার্স, যারা বাঘ, বাঘ কি করে? ফিড অন খেয়ে বাঁচে মাংস। বাঘ কি খেয়ে বেঁচে থাকে? মাংস খেয়ে বেঁচে থাকে। সাধারণত পশু পাখি যে প্রধান খাবার, এই কি খাবার খেয়ে বেঁচে থাকে সেটা বোঝাতে ফিডের পরে অন বসে। আবার ফিড অন এবং লিভ অন দুইটা একই জিনিস একই অর্থ। তো লিভ অন, লিভের পরে কিন্তু অন হয় নির্দিষ্ট খাবার বোঝাতে। আবার আরেকটা স্পেসিফিক বা পার্টিকুলার কেসে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আয় বোঝাতে। যেমন আমি বললাম হি, মানুষ, লিভস অন $100 আ মান্থ, মানে সে এই $100 আয় করে বেঁচে থাকে, বা সে সামান্য ইনকামে বেঁচে থাকে। তো এরকম করা অর্থে আমরা লিভস এর পরে বা লিভের পরে আমরা কি বসাবো? অন বসাবো। এখন সারভাইভ এবং সাবসিস্টের পরে দুইটার পরে অন বসে, তবে এই সাবসিস্টটা হচ্ছে ফর্মাল, আর সারভাইভ হচ্ছে কিছুটা ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়। সারভাইভ অন কখন ব্যবহার করবো? এবং দুইটা কিন্তু সেম ক্যাটাগরিতে ব্যবহার করা হয় যখন কিনা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা বোঝায়। ধরো আমরা জানি যে
ফিলিস্তিনে শিশুদের কিন্তু খাবারের সংকট আছে। অনেক সময় এরকম হয় যে 3 দিন 4 দিন শুধু পানি খেয়ে বেঁচে থাকে, এরকম হয়, তাই না? যখন কঠিন পরিস্থিতির মধ্যে বা বন্যার পরিস্থিতির মধ্যে, যেরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে যখন আমরা কোনো কিছু করে বেঁচে থাকি, সামান্য কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে থাকি, ওরকম পরিস্থিতি বুঝাতে আমরা সার্ভাইভ অন অথবা সাবসিস্ট অন ব্যবহার করতে পারি। তো এই 4টা শব্দ মনে রাখলে তুমি কিন্তু এই যে এখন হয়তো তুমি বুঝতে পারছো ফিডের পরে অন বসে, ফিডের পরে অন, তোমার সময় দেখা গেল লিভের পরে অন চলে আসছে, লিভের পরে গ্যাপ দিয়ে বললো, তারপর সার্ভাইভের পরে গ্যাপ থাকতে পারে, সাবসিস্টের পরে গ্যাপ থাকতে পারে। তো এই 4টা শব্দ মাথায় রাখলে তুমি বুঝতে পারো কোথায় কোথায় কোনো কিছু খেয়ে বেঁচে থাকা অর্থে কোন কোন শব্দগুলোর উপরে অন বসাতে হয়। এরকম 4টা শব্দ আছে, এগুলো জানলেই হবে, এর বাইরে একটা কিছু লাগবে না। ফিড অন, লিভ অন, হ্যাঁ, সার্ভাইভ অন এবং সাবসিস্ট অন, এই 4টা শব্দ, ঠিক আছে? কোনো কিছু, এই দুটো হচ্ছে কি কোনো কিছু খেয়ে বাঁচা, আর নিচে দুটো হচ্ছে কি কঠিন পরিস্থিতিতে, সার্ভাইভ অন এবং হচ্ছে কি সাবসিস্ট অন, কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা অর্থে আমরা সার্ভাইভ অন হচ্ছে সাবসিস্ট অন ব্যবহার করি। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন ছিল। দা প্লেয়ার্স, মানে প্লেয়ার্স তো বুঝো খেলোয়াড়রা, অ্যালং উইথ, অ্যালং উইথ মানে সাথে, তার সাথে, দা কোচ, কোচের সাথে, ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং, মানে মিটিং এ জয়েন করলো কার সাথে, যে প্লেয়ার এবং কোচ মিলে, মানে প্লেয়ার যে প্রধান, মানে শিক্ষক যারা আর কি, শিক্ষক আর কি, একজনই হবে, সেটা দা কোচ বলা হয়েছে। এখন কথা হচ্ছে কি, যে এই কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমাদের খুবই কনফিউজ করে ফেলে। একটা হচ্ছে উইথ, অ্যালং উইথ, দেখো একটা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, তাই না? অ্যালং উইথ, টুগেদার উইথ, আমি লিখলাম না সবগুলো, হ্যাঁ? এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর আগে একটা সেন্টেন্স, মানে একটা সাবজেক্ট থাকে, আর এই শব্দগুলোর পরে একটা সাবজেক্ট থাকে। মানে এই শুরুতে যে সাবজেক্টটা থাকে এটা প্রথম সাবজেক্ট, আর এই শব্দগুলোর পরে যে সাবজেক্টটা থাকে এটা দ্বিতীয় সাবজেক্ট। এখন কথা হলো, এখানকার যে ভার্বটা, এই ভার্বটা কি এই সাবজেক্ট অনুযায়ী হবে নাকি এই সাবজেক্ট অনুযায়ী হবে? কথা হচ্ছে এই শব্দগুলো যখন থাকবে, তখন এই শব্দগুলোর পরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না, বরং এই শব্দগুলোর আগে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো তোমাদেরকে আমি অ্যাডমিশন একটা শর্টকাট শিখে, সেটা হচ্ছে কি, এই শব্দগুলো যখন থাকবে তোমার কোনো কিছু বোঝার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, যে অ্যালং উইথ থাকলে, টুগেদার উইথ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, এইখান থেকে শুরু করে বাকি যে গুলো আছে সব ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা, তাহলে ঝামেলা শেষ। অ্যালং উইথ, টুগেদার উইথ থেকে শুরু করে একদম ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। এখন উইথ থাকুক, অ্যালং উইথ থাকুক, টুগেদার উইথ থাকুক, যাই থাকুক না কেন, একদম এইখান থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। এখন বলো সাবজেক্টে, দা প্লেয়ার্স নাকি প্লেয়ার, প্লেয়ার নাকি প্লেয়ার, এখানে এস আছে, প্লেয়ার্স তার মানে প্লুরাল, যেহেতু তোমার সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্ট কি, সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি হওয়া লাগবে, এখানে ভার্বটাও প্লুরাল হওয়া লাগবে। এখানে কোন ভার্বটা প্লুরাল, এখানকার কোন ভার্বটা প্লুরাল, এটা কিভাবে বুঝবো? এখন ভাইয়া, যে ভার্ব, মনে রাখবা ভার্ব এবং নাউনের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা কম্বিনেশন আছে। ভার্বের সাথে যখন তোমার এস বা ইএস যোগ হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হলে ভার্বটা হয় সিঙ্গুলার, কিন্তু নাউনের সাথে যখন তুমি এস বা ইএস দিবা, নাউন হয় কিন্তু প্লুরাল। এইটা পুরোপুরি একটা বিপরীত সম্পর্ক। ভার্বের সাথে এস বা ইএস দিলে ভার্ব হয় সিঙ্গুলার, নাউনের সাথে এস বা ইএস দিলে নাউন হয় প্লুরাল। এখানে ধর আমি বললাম গো, এই ভার্বটা কিন্তু প্লুরাল, আর গোজ এই ভার্বটা কি সিঙ্গুলার। আবার প্যান, প্যান নাউন, এটা কিন্তু সিঙ্গুলার, আমি যখন বললাম প্যান্স তখন কিন্তু এটা প্লুরাল, দেখি প্লুরাল, আর এটা সিঙ্গুলার। ভার্বের ক্ষেত্রে উল্টো, গো যে ভার্বের সাথে এস বা ইএস নাই এটা প্লুরাল, আর এই যে ভার্ব এটা হচ্ছে কি সিঙ্গুলার। এখন তোমাদেরকে শর্টকাট একটা জিনিস শেখাই, এখানকার যে ভার্বের সাথে এস বা ইএস নাই ওই ভার্বটাই প্লুরাল। তাহলে দেখো এখানে রিকোয়ার্স শেষে কি আছে, এস আছে, তো এই ভার্বটা কি সিঙ্গুলার, এই ভার্বটা কি সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে হবে না, কারণ আমার লাগবে প্লুরাল, কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি লাগবে প্লুরাল লাগবে। তো ওয়াজ এর শেষে কি আছে, এস আছে, সো এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হবে না, বাদ। ইজ এর শেষে কি আছে, এস আছে, এটা সিঙ্গুলার, বাদ। তাহলে একমাত্র প্লুরাল ভার্ব কোনটা, আর। তাহলে the players along with the coach are required to attend the meeting, ঠিক আছে? এই প্রশ্নগুলো ঠিক এভাবে সমাধান করতে হবে। আর রিকোয়ার্ড, আচ্ছা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারছো না বা প্রবলেম হচ্ছে, তোমরা হচ্ছে কি পেজে একটা মেসেজ দিবা, তাহলেই হবে। ওকে, অ্যান্সারটা করতে পারলাম। এখন দেখো মজার বিষয় হচ্ছে কি এইখানকার স্পেলিংটা,
ঠিক আছে, এখানে কোনটা স্পেলিংটা ভুল আমরা একটু দেখি। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে বলা হলো ইনকারেক্ট স্পেলিং। তুমি যদি কারেক্ট স্পেলিং দাগাও তাহলে কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দা ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট স্পেলিং বলছে, কারেক্ট না কিন্তু। তার মানে তোমাকে যে স্পেলিংটা বা যে বানানটা ভুল সেটাই ঠিক করতে হবে। এখানকার তিনটা বানানই ঠিক আছে, শুধুমাত্র এইখানে সারাপটিশাস বানানটা ভুল আছে। কেন ভুল আছে দেখো, সারাপটিশাস বানানে SU ডাবল আর হবে, কি হবে ডাবল আর, তারপর হচ্ছে PTITIOUS সারাপটিশাস। কিন্তু সারাপটিশাসে ডাবল আর হয়, ডাবল আর এর জায়গায় একটা আর দিচ্ছে, এটা ছিল হচ্ছে ভুল। তো আমাকে বলছে আইডেন্টিফাই দা ইনকারেক্ট। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমরা অনেক সময় খেয়াল করি না যে কারেক্ট বলছে না ইনকারেক্ট বলছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখা গেল ইনকারেক্ট বলছে, তুমি কারেক্টটা দাগায় ফেলছো। এর বলছে আইডেন্টিফাই, শনাক্ত করো দা ইনকারেক্ট স্পেলিং, ভুল যে বানানটা এটাকে শনাক্ত করো। তাহলে ভুল যে বানানটা ওইটাই তোমার সঠিক উত্তর, ওইটাই তোমাকে দেখাইতে হবে। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার। এখানে একটু বুঝো, এখানে একটু ভালো করে বুঝতে হবে যে এইখানে কিছু কিছু শব্দ যেগুলো দেখলাম যে প্রিপিটেশন, ঠিক আছে, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আবার সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আসতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। অবাক হচ্ছে নিশ্চয়ই যে স্পেলিং এ আসছে যে শব্দগুলো, এই শব্দগুলো আবার সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে আসতে পারে তোমার ভার্সিটি অ্যাডমিশনে। দেখো এখানে যে সারাপটিশাস শব্দটা আছে, এর বাংলাটা কি? গোপন বা চুপি চুপি, বা আমরা বলি না গোপনে চুপি সারে, এরকম। এবং প্রিপিরেশন মানে ভয়, উৎকণ্ঠা, এবং সবগুলোর এবং এগুলোর কি দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় পড়ে নিও। এগুলো আমি এখানে আর দেখাইলাম না। আচ্ছা ভাই, এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা টপিকটা হচ্ছে কি মেইনলি, এইখানে যে টপিকটা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। এইখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এর আগে প্রশ্ন আসে নাই, মোটামুটি এই বছরই প্রথম প্রশ্ন আসছে। এটা কিন্তু সাবস্টিটিউশন অর সিঙ্গেল ওয়ার্ড যেটাকে বলি আমরা, হ্যাঁ? তো এইখানে বলা হলো এ পারসন, একজন ব্যক্তি, হু হেল্প, যে সাহায্য করে, পিপল, মানুষদেরকে সাহায্য করে, থ্রু মধ্য দিয়ে চ্যারিটেবল কাজেস, মানে চ্যারিটেবল কারণে যারা যারা দান করে। তো এইখানে এক কথায় আমরা বলি না এক কথায় প্রকাশ, তো এটাকে এই যে মানুষ কিনা মানুষকে সাহায্য করে, দান করে, তাকে এক কথায় কি বলে? এক কথায় বলে ফিলান্থ্রপিস্ট। এক কথায় কি বলে? ফিলান্থ্রপিস্ট। আর অপটিমিস্ট কাকে বলে? যে কিনা আশাবাদী, যে কিনা সব জায়গায় সে আশা দেখে, ওকে বলি আমরা অপটিমিস্ট। আর মিস অ্যান্থ্রোপিস্ট কাকে বলি? যে কিনা মানুষ বিদ্বেষী, মানুষকে যারা ঘৃণা করে, যে ঘৃণা করে তাকে বলি মিস অ্যান্থ্রোপিস্ট। আর আইডিয়ালিস্ট মানে হচ্ছে আদর্শবাদ, যার মধ্যে শুধু আদর্শটাই মেইন বিষয়, রিয়েলিটি বা বাস্তববাদ জিনিস তার মধ্যে কাজ করে না, বাস্তবতা বাদ দিয়ে আদর্শকে ধারণ করে, ওইটা হচ্ছে আইডিয়ালিস্ট। এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব এক নজরে। যে এইখানে দেখো, ফিলান্থ্রপিস্ট মানে বুঝতে পারলা যে পরোপকারী, এ পারসন হু লাভস এন্ড হেল্পস হিউম্যান বিংস। এই যে ফিলান্থ্রপিস্ট মানে পরোপকারী, এখানে বলা হলো এ পারসন হু হেল্পস, যে সাহায্য করে, পিপুল মানুষদেরকে, এ পারসন হু লাভস এন্ড হেল্পস, ঠিক আছে, যে কিনা মানুষকে সাহায্য করে, সে তো পরোপকারী, পরে যে উপকার করে। তারপর দেখো অপটিমিস্ট, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, অপটিমিস্ট মানে কি? হ্যাঁ, আশাবাদী। তারপর দেখো ভাই মিসঅ্যান্থ্রোপিস্ট, মানব বিদ্বেষী, যারা কি মানুষকে ঘৃণা করে। আইডিয়ালিস্ট মানে আদর্শবাদী, ঠিক আছে, যার কাছে মানে আদর্শটাই মেইন, বাস্তবতা পরের বিষয়। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করার জন্য, এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমার কি লাগবে? ওকে ফাইন। মাহিন্দ্র রাজা অলরেডি অ্যান্সার করে ফেলছে। 9C রং। আচ্ছা, ও 9C রং। হ্যাঁ, 9C তো রং, 9 হবে ডি, রাইট। ওকে ফাইন। এখন এটা অ্যান্সার করো তো, যে এখানে খুব দারুণ একটা বিষয় খেয়াল করার মতো আছে, সেটা হচ্ছে দা ওয়াটার ওয়াজ সল্টি, পানি কি ছিল? লবণাক্ত ছিল। আই কুডেন্ট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারিনি। দ্য ওয়াটার ওয়াজ সল্টি, পানি লবণাক্ত ছিল। আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারিনি। এটা একটা ফলাফল, তাই না?
পানি লবণাক্ত ছিল বিধায় তো আমি এটা পান করতে পারিনি, কারণ এটা আমার কি রেজাল্ট না, এটা আমার রেজাল্ট, রেজাল্ট। আর এটা হচ্ছে কি রিজন, তাই না? আমি পান করতে পারি না, কেন পারি না, কেন পারি নাই, কেন, কেন, এইরকম অংশে মাথায় রাখবা যখন কিনা কারণ থাকবে, হ্যাঁ, কারণ এবং ফলাফল। এই কারণ অংশে কারণ বুঝাতে আমরা কি বলি, বিকজ না, বিকজ কারণ আমি, তো বিকজ তো আমরা অপশনে নাই, তাই না? এখন বিকজ হবে না, আরো একটা কারণ আছে, এটার রিজন আছে। তাহলে বিকজ এর কাছাকাছি অর্থ কি আসে বলতো, সিন্স, কারণ বা যেহেতু, অ্যাজ, তাহলে এখানে অ্যাজ হইতে পারে, অ্যাজ অথবা সিন্স। তাহলে এখানে অ্যাজ অথবা সিন্স, আমার অপশন আছে কি সিন্স আছে, তাহলে আমার কি হবে সিন্স, সিন্স যেহেতু দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানিটা কি ছিল লবণাক্ত ছিল, আই কুডেন্ট ড্রিঙ্ক ইট, তাই এটা আমি পান করতে পারিনি, তার মানে অ্যান্সারটা কি হবে সিন্স হবে। এমন কথা হচ্ছে অলদো কি হইতে পারতো না, হ্যাঁ অলদো হতে পারতো, যদি এরকম হইতো রেজাল্ট অংশে এইখানে বাধা সত্ত্বেও রেজাল্ট অংশে যখন কিনা ধর এরকম হইতো যে আই কুড নট ড্রিঙ্ক ইট এর জায়গায় নটটা যদি না থাকতো তখন আমার অলদো হইতো, অলদো যদিও দা ওয়াটার ওয়াজ সল্টি, যদিও পানি কি ছিল লবণাক্ত ছিল, তারপর আমি কি করেছিলাম আই কুড ড্রিঙ্ক ইট, যদিও পানি লবণাক্ত ছিল তবু আমি কি করছিলাম পানিটা পান করছিলাম। এরকম অর্থে যে একটা ঘটনা ঘটা পরে, স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক ঘটনা, যে পানি লবণাক্ত থাকলে কি হবে আমি পান করবো না, এটা স্বাভাবিক ঘটনা, তাই না? তো এই ক্ষেত্রে আমার সিন্স বা অ্যাজ বসে প্রথম অংশে। যদি এরকমটা হয় যে পানি লবণাক্ত ছিল তারপর আমি কি করছি পানি পান করছি, তখন আমার এখানে দো অথবা অল দো বসাইতে পারবো। তো এখানে যেহেতু নট আছে, নট থাকার কারণে আমি বুঝতে পারতেছি আমি সেন্স বসাবো এখানে, দো অল দো বসাবো না। তো এখানে সেন্স কোথায় বসাবা, দো অল দো কোথায় বসাবা, এটা একটু বুঝো, সেন্স এবং দো অল দো ব্যবহারটা একটু ভালো করে এখানে বুঝো। দেখো সেন্স কিন্তু দেখো শুরুতে থাকতে পারে, সেন্স আবার মাঝেও থাকতে পারে। এখন এখানে ধরো সেন্স না থেকে অ্যাজ থাকলো, বলা হলো হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে অসুস্থ ছিল বিদায় সে ক্লাসে জয়েন করতে পারে নাই। এখন আমি যদি নটটা কেটে দিতাম, আমি যদি নটটা কেটে দিতাম, নটটা কেটে দিলে কি হইতো, দো যদিও হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, তারপর সে কি করছে হি হি কুড অ্যাটেন্ড বা হি অ্যাটেন্ড দ্য ক্লাস, হি কুড অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই না? তো এরকম যে এখানে নট না থাকলে কিন্তু যেখানে তোমার সিন্স বা অ্যাজ বসতো ঠিক সেই জায়গার নেগেটিভটা না থাকলেই তুমি দো দো বসাই দিবা। আবার দেখো সিন্স বা অ্যাজ কিন্তু মাঝখানে বসতে পারে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে কি করতে পারেনি ক্লাসে জয়েন করতে পারেনি, কেন পারে নাই, কারণ, কারণের ক্ষেত্রে সিন্স বা অ্যাজ হি ওয়াজ ইল, সিন্স বা অ্যাজ হি ওয়াজ ইল, ঠিক আছে? আর যদি নটটা না থাকতো তাহলে দো অল দো বসাই দিবা। এখন দেখো ভাই দো অল দোটা কোথায় বসবা, দো অল দো কোথায় বসাবা, দেখো অলদো যদিও হি ওয়ার্ক হার্ড হি ফেইল দ্য এক্সাম, আচ্ছা দেখো তো এটা অস্বাভাবিক ঘটনা না, যে কঠোর পরিশ্রম করলে সে সফল হবে, মানে পরীক্ষায় পাশ করবে, এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু কঠোর পরিশ্রম করছে কিন্তু সে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে আমি সিন্স বা অ্যাজ না বসে আমি কি বসাবো দো অল দো। যদি এরকমটা হইতো হি ফেইল্ড না দিয়ে হি পাস দ্য এক্সাম, তাহলে বলতাম অ্যাজ বা সিন্স হি ওয়ার্ক হার্ড হি পাস দ্য এক্সাম, যেহেতু সে কঠোর পরিশ্রম করছে তাই পরীক্ষায় পাশ করছে। তো এইটা হচ্ছে সিন্স এবং হচ্ছে গিয়ে অ্যাজ এ নিয়ম এবং হচ্ছে দো অল দো, এই চারটা জিনিস নিয়ে তুমি একটু কনফিউশন থাকতে পারো। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখানে বলা হলো হি ফেল দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছে, দো যদিও হি ওয়ার্ক হার্ড, যদিও সে কি করছে কঠোর পরিশ্রম করছে। আমি যদি এখানে বলতাম যে ফেল এর জায়গায় পাস বলতাম, হ্যাঁ হি পাসড দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করেছে, অ্যাজ যেহেতু হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। বলো যে আমি এই আমার উদ্দেশ্য এটা না যে তুমি এইখানে যে একটা বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে প্রশ্ন না এটা পারছো এবং এটা মুখস্থ করে গেলা, এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে কি এই যে সিন্স এর বিষয়গুলো এগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সামনে প্রশ্ন আসবে, যে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে আমার মূল উদ্দেশ্য। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা তারপর দেখো ভাইয়া এইখানেও যে তোমাদেরকে শুরুতে বলছিলাম যে থার্ড কন্ডিশনটা টিচারদের অনেক পছন্দ, যখন কিনা হ্যাড প্লাস ভিপি থাকবে,
যখন কিনা হ্যাড প্লাস ভি থ্রি থাকবে একটা অংশে, অপর অংশে কি বসাবা? সাবজেক্ট, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তাই না? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভি থ্রি, তাই না? এখন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি থ্রি কোথায় আছে? এখানে সাবজেক্ট আই আছে শুধু, আর কিছু নাই। সাবজেক্ট ছাড়া উড হ্যাভ, ভি থ্রি, এই যে এখানে আছে উড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ জায়গায় শুধু কুড হ্যাভ আছে, কুড হ্যাভ, ভি থ্রি, হেল্প। সো হ্যাড আই বিন হিয়ার, এটা হেড দ্বারা শুরু হয়েছে, এখানে হেড মানে ইফ, এখানে হেড মানে কি হয়? ইফ। সো অনেক সময় ইফ না থাকলেও আমরা বুঝতে হবে যে হেড দ্বারাও কিন্তু থার্ড কন্ডিশন শুরু হতে পারে, আবার ওয়ার দ্বারা সেকেন্ড কন্ডিশন শুরু হতে পারে। এগুলো তোমাদেরকে কন্ডিশনস এর ক্লাসে বুঝিয়ে দিব, তো এখন পড়ালে বুঝতে পারবো না, যেহেতু ক্লাসটা কন্ডিশনস এর না, সকল সাবজেক্টের, সকল টপিকের। তাহলে অ্যান্সারটা হবে ডি, এটা সহজ ছিল। এন্ড দেখো পরবর্তী অংশটা কি। আচ্ছা, এটা খুবই ইজি একটা প্রশ্ন, যে দ্য লেক অফ রেইন দিস ইয়ার মে, সিম্পল একটা বিষয়। দেখো আমরা কি জানি যে মে, ক্যান, মাইট, ঠিক আছে, এই যে এগুলো মডেল অক্সিলারি, এই অক্সিলারি পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তো ভার্বের বেস ফর্ম কোনটা? এখানে দেখো আমি ইফেক্টেড দেওয়া আছে, যদিও এটা ভুল। আচ্ছা, এখানে এটা তাহলে আমি একমাত্র আমি এটা দেখে আমি শুধুমাত্র এটা কাটতে পারছি, আর কোনোটাই কাটতে পারিনি। দেখো প্রথম থেকে তাহলে আমার আরেকটা কনসেপ্ট ক্লিয়ার লাগবে, সেটা হচ্ছে এফেক্ট ভার্সেস ইফেক্ট। এফেক্ট ভার্সেস ইফেক্ট। দেখো এফেক্ট এবং ইফেক্টের মধ্যে পার্থক্যটা কি? এফেক্ট হচ্ছে কি ভার্ব, আর ইফেক্ট হচ্ছে কি নাউন। সো মডেল অক্সিলারির পরে, মডেলস এর পরে আমার কি হবে? ভার্ব হবে। মডেলস এর পরে ভার্ব বসবে। তো ভার্ব কোথায় আছে? এফেক্ট আছে ভার্ব, আর ইফেক্ট হচ্ছে কি নাউন। সেগুলো কেটে দেই, অপশন বি ও কেটে দিলাম, অপশন ডি ও কেটে দিলাম। আচ্ছা, এখন কোনটা হবে? তাহলে হতে পারে এ, আর না হয় সি। এখন তুমি জানো এখানে আছে হ্যাভ, হ্যাভ এর পরে কি হয়? এখন বলতে পারো মে আছে, দেখো মে হ্যাভ, দেখো মে হ্যাভ, মে হ্যাভ, মে হ্যাভ, মে হ্যাভ, ক্যান হ্যাভ এর পরে কি হয়? ভি থ্রি হয়, কারণ মডেলস এর পরে হ্যাভ থাকলে ভি থ্রি হয়। তো হ্যাভ থাকলে এফেক্ট হবে নাকি এফেক্টেড হবে? এফেক্টেড হবে না, তো ভি থ্রি হওয়ার কথা ছিল। তো এটা বাদ, এটা হইলো না। আচ্ছা, তাহলে এইখানে কোনটা হইতে পারে? যে এটা হইতে পারে এটা, একমাত্র এটা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এখানে যে এফেক্ট আছে, আমার ভার্বের বেস ফর্ম লাগবে, বেস ফর্মটা আছে, তো মেয়ের পরে ভার্বের বেস ফর্ম হয়, একমাত্র বেস ফর্ম আর এখানে আছে, আর কোথাও নাই। ঠিক আছে, আর এখানে বেস ফর্ম আছে কিন্তু এর আগে হ্যাভ আছে, হ্যাভ থাকলে তো ইডি যোগ করে দিতে হবে, মানে ভিত্তি নিতে হবে। আনসার হবে অ্যাডভার্সলি এফেক্ট। তারপর দেখো ভাইয়া, এই কোশ্চেনটা অনেক বড়, মনে হতে পারে ভাইয়া এটা তো, মনে হতে পারে না, এটা আসলে তোমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি তোমার ন্যারেশনের, তো ন্যারেশনটা পারি না, তো এটা অ্যান্সার করা সহজ না। তোমাকে একটা কথা বলি, দেখো ক্লু কিন্তু একটাই, এখানে দেওয়া আছে স্টার্টে। তোমাকে একটু বলি ভাইয়া, আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই, যে একটা সেন্টেন্সটা দেখলা, দেখে পুরো সেন্টেন্সটা পড়া লাগবে না, একটা ক্লু দেখলে তুমি কিন্তু পারবা। এবং এই ক্ষেত্রে পাস্ট ইন্ডিকেটর কি আছে? স্টার্টে আছে। আমি বলি পাস্ট টেন্স চেনার একমাত্র উপায়, কোথায় তোমার ভি টু বসবে, ভি টু তোমার কোথায় বসবে, এটা দেখার জন্য একটা কথা মনে রাখবা, পাস্ট, পাস্ট টেন্সে ভি টু হয়, তাই না? পাস্ট ইজ ইকুয়াল টু লাস্ট, পাস্ট ইজ ইকুয়াল টু কি বলতো লাস্ট। তো এখানে লাস্টের জায়গায় লাস্ট ডে থাকতে পারে, কি থাকতে পারে? লাস্ট ডে। তো লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, লাস্ট ইয়ার। ঠিক আছে, এখন লাস্ট ডে মানে কি? প্রিভিয়াস ডে, আগের দিন। লাস্ট ডে মানে কি? স্টার ডে, এগো, তাই না? স্টার ডে। লাস্ট ডে মানে কি? স্টার ডে। স্টার ডে থাকলে কি হয়? ভি টু হয়। তো ভি টু কোথায় আছে? ডো, ডো ডিড, ডো হচ্ছে গিয়ে বি ওয়ান, ডিড হচ্ছে গিয়ে ডিড, ডিড হচ্ছে গিয়ে ভি টু, আর ডান হচ্ছে গিয়ে ভি থ্রি, এটা হচ্ছে গিয়ে ভি থ্রি, তাই না? তো এইটা হচ্ছে কি একমাত্র অ্যান্সার। আর কোথাও কি আমার ভার্বের বেস ফর্ম মানে বি ওয়ান আছে, আর কোথাও কিন্তু ভি ওয়ান নাই। সো আমার অ্যান্সার এটা। আচ্ছা, এটা আসলে তোমার ফিগার অফ স্পিচের একটা বিষয়, সেটা হচ্ছে কি সিমিল এবং মেটাফোরের একটা পার্থক্য। এটা আসলে তোমরা এখন আসলে ওইভাবে বুঝছো না, তারপরে তোমাদেরকে সিম্পলি বোঝাই। সেটা হচ্ছে কি, যখন দেখবা সিমিল এবং মেটাফোর দুইটা যারা তুলনা বোঝায়, যখন এই তুলনাটা, যখন কিনা তোমার আমি বিস্তারিত বোঝাচ্ছি, দাও এখানে, এখানে সিমিলি ধারাও তুলনা বোঝাচ্ছে, মেটাফোর ধারাও তুলনা বোঝাচ্ছে। যখন কিনা তুলনা করতে গিয়ে তুমি লাইক অথবা অ্যাজ ব্যবহার করবা, লাইক অথবা অ্যাজ ব্যবহার করবা, তখন এটাকে বলবো আমরা সিমিলি। আর যখন এই তুলনাটা লাইক এবং অ্যাজ ব্যবহার করবা না তুলনা করতে গিয়ে,
তখন সেটাকে বলবো আমরা ম্যাটাফোর। কেমন? আমি বললাম হি ইজ ব্রেভ, সে সাহসী, অ্যাজ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ এ লায়ন, সে সিংহের মতো কি সাহসী। তো এইখানে হি, তাকে সিংহের সাথে তুলনা করলাম, যে তাকে যে সিংহের সাথে তুলনা করলাম, তুলনা করতে গিয়ে মাঝখানে কি অ্যাজ ব্যবহার করছি না? মাঝখানে অ্যাজ অথবা লাইক ব্যবহার করলে এটা হবে সিমিলি। আর যখন কিনা হি ইজ আ লায়ন ইন দ্য ব্যাটল বা ইন দ্য ব্যাটল, তো এইখানে আমি যে তাকে তুলনা করলাম লায়নের সাথে, হি ইজ আ লায়ন, এইখানে সিংহের সাথে তুলনা করলাম, বা সিংহের সাথে তুলনা করতে গিয়ে আমি কোথাও অ্যাজ আনছি? হি ইজ আ লায়ন বলছি, হি ইজ লাইক আ লায়ন বা হি ইজ অ্যাজ আ লায়ন, এরকম কিছু বলছি? এরকম কিছু বলি নাই। তো অ্যাজ ও নিয়ে আসি নাই, লাইক ও নিয়ে আসি নাই। যখন কিনা তুলনা করতে গিয়ে অ্যাজ লাইক নিয়ে আসবো না, তখন এটা হবে ম্যাটাফোর। তখন কি হবে? ম্যাটাফোর। তো আমি একটু দেখি আগের কোশ্চেনটা কি ছিল। জীবনকে পাজেলের সাথে তুলনা করা হলো, যখন জীবন এবং পাজেল, তাই না, লাইফের সাথে তুলনা করা হলো। এখানে কোথাও কি আসলে ইজ এর পরে অ্যাজ বা লাইক আছে? ইজ এর পরে কি অ্যাজ বা লাইক আছে? অ্যাজ লাইক নাই। যেহেতু অ্যাজ এবং লাইক নাই, অ্যাজ বা লাইক নাই, তাই এটা সিমিলি হবে না। তাহলে কি হবে? এটা মেটাফোর হবে। তো এটা তোমার ফিগার অফ স্পিচের টপিক। ওকে, ফাইন। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সবাই একটু মনোযোগ দাও। এটা হচ্ছে দ্য সিনোনিম অফ এক্সস্টেড। এক্সস্টেড মানে কি ভাইয়া? এক্সস্টেড মানে ক্লান্ত, টায়ার্ড, তাই না? তাহলে এইখানে সিনোনিম চাওয়া হয়েছে, এটা তো খেয়াল রাখবা। দ্য সিনোনিম অফ এক্সস্টেড বলা হয়েছে। সিনোনিম এক্সস্টেড, ক্লান্ত, টায়ার্ড, এক্সস্টেড, হ্যাঁ, এটা সিনোনিম কি হবে? সিনোনিম তো বোঝায় সমার্থক শব্দ। ঠিক আছে, এখানে কোন শব্দটার অর্থ ক্লান্ত? এখন যদি বলি এই শব্দটার মানেটা হচ্ছে গিয়ে রিফিল করা, পুনরায় আবার শক্তি পাওয়া। ঠিক আছে, ইনভিগোরেটেড মানে হচ্ছে গিয়ে পুনরায় শক্তি পাওয়া, মানে জীবনে শক্তি পাওয়া। মানে ক্লান্তর মানে অ্যান্টোনিম হচ্ছে এগুলা, এগুলো কি অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে। আর এনার্জেটিক মানে কি? ক্লান্ত, এনার্জি কখন আসে আমাদের? যখন কিনা আমরা ক্লান্ত, বিপরীত শব্দ না, আমি ক্লান্ত, আমি এনার্জেটিক, আমি এখন ক্লান্ত না। তো এগুলো সব বিপরীত শব্দ। একমাত্র ডিপ্লিটেড এটা হচ্ছে গিয়ে তোমার সিনোনিমাস ওয়ার্ড, এটা একমাত্র সিনোনিম। এবং এখানে একটা কথা বলছি যে সিনোনিম অ্যান্টোনিম যখন পড়বা, পাশে যে অপশন গুলো থাকে ওই অপশন গুলো ভালো করে পড়ো, ওই অপশন গুলো উত্তর সহ পড়বা, এবং ওই অপশন গুলোর কিছু সিনোনিম, ওই অপশন গুলো কিছু অ্যান্টোনিম গুলো পড়বা। যেমন এক্সস্টেড, এই যে ওয়ার্ডটা, এর মানে ক্লান্ত বা নিঃশেষিত। এর সিনোনিম কি? ড্রেইনড, ফেটিক, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং অ্যান্টোনিম হিসেবে এনার্জেটিক এবং ইনভিগোরেটেড। রিপ্লেনিশড, পুনরায় পূর্ণ করা। আমরা বলি না যে যখন আমরা বাফেটে খেতে যাই কি বলি? রিফিল করে দেন খাবার। তো এরকম রিফিল করার জন্য আমরা কি বলি? রিপ্লেনিশড, এই শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, আর ইনভিগোরেটেড, ডিপ্লিটেড, এনার্জেটিক, সেম ভাবে এই শব্দগুলো এবং পাশে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো পড়ে নিবা। এবং এইখানকার যে সিনোনিম গুলো দেওয়া আছে, ওই সিনোনিম গুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এইখানকার এই শব্দটা অনেকগুলো সিনোনিম আছে, অনেকগুলো অ্যান্টোনিম আছে, তাই না? এইটার সবথেকে গুরুত্বপূর্ণ সিনোনিমটা কি? এটার সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম কোনটা? এটা কিন্তু তোমার স্লাইড রেখেছি, যেটা পরীক্ষা তুমি আসলে কমন পেয়ে যাও। বুঝতে পারলা কিনা বলো? আচ্ছা, এখানে কিছু জিনিস তোমার হতে পারে। ডিপ্লেটেড, ডিপ্লেটেড মানে কি? ক্লান্ত বললাম না, এখানে তো কোথাও ক্লান্ত লেখা নাই, নিঃশেষিত লেখা আছে। নিঃশেষ কখন হয়ে যায়? যখন কিনা আমাদের শক্তি শেষ হয়ে যায়, তখন আমরা কি হই? ক্লান্ত হই। তো সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে অনেক সময় ডিরেক্টলি মিনিং পাবা না, ইনডিরেক্টলি তোমাকে বুঝে নিতে হবে। নিঃশেষ, যখন শক্তি নিঃশেষ হয়ে যায়, শক্তি শেষ হয়ে যায়, শক্তি যখন আমাদের খালি হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা কনজিউমড, কনজিউম মানে শেষ করা, খালি করে দেওয়া, ভোগ করে শেষ করে দেওয়া। কনজিউম মানে হচ্ছে ভোগ করে শেষ করা। যখন আমরা শক্তি কি ভোগ করি, ভোগ করে শেষ করি। এমপেটি মানে কি? শূন্য, খালি হয়ে যাওয়া। এক্সস্টেড মানে কি? ক্লান্ত। তো এইখানে ডিপ্লিটেড সিনোনিম হচ্ছে এক্সস্টেড। ডিপ্লিটেড, এক্সস্টেড এবং ডিপ্লিটেড সিনোনিমাস ওয়ার্ড। এবং আমরা আবার যখন শক্তি সঞ্চার করি, এটাকে আমরা কি বলি? রিপ্লেনিশড। এবং এটাকে আবার বলতে পারি শক্তির ক্ষেত্রে বা শক্তি বানানো যে কোনো কোনো কিছুকে আবার পুনরায় ফিরে পাওয়ার ক্ষেত্রে রিস্টোর্ড বলি, তাই না? রিস্টোর বলি না, রিস্টোর থেকে রিস্টোর্ড। অ্যাবান্ডান্ট মানে প্রচুর, মানে তোমার যখন জমা হয়ে যায় কোনো কিছু, আমরা প্রচুর বলি। ঠিক আছে, এই ছিল অল ওভার তোমার ক্লাসটা। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানালাইসিস। এবং এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল একটু দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা দেখতে পেলাম যে রাইট নো ভার্ব থেকে কোশ্চেন ছিল দুইটা, ঠিক আছে। কন্ডিশন সেন্টেন্স থেকে প্রশ্ন ছিল দুইটা, দুইটা কিন্তু থার্ড কন্ডিশনাল ছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন ছিল একটা, ফিগার স্পিচ থেকে ছিল একটা, যে লাইফকে, জীবনকে যে পাজলের সাথে তুলনা করা হলো। লিঙ্কিং ওয়ার্ডস থেকে প্রশ্ন ছিল একটা, এই যে তুমি সিন্স এর নিয়মটা যে পড়াইলাম।
ঠিক আছে। এন্ড কারেকশন থেকে প্রশ্ন ছিল একটা, এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে প্রশ্ন ছিল একটা। এখন আমরা ভোকাবুলারি পার্টটা দেখি। ভোকাবুলারিতে সিনোনিম থেকে প্রশ্ন ছিল একটা, অ্যান্টোনিম থেকে একটা ছিল, স্পেলিং থেকে একটা ছিল, তারা প্রিসিয়াস বানানটা ভুল ছিল। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে প্রশ্ন ছিল একটা, কোন কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট পজিশন জায়গায় প্রশ্ন লিখেছে দুইটা। হ্যাঁ, অনেকেই তোমার ফিড অন যে শব্দটা আছে, হ্যাঁ আমরা যে প্রশ্ন বললাম যে স্ট্রে ডগস ফিড অন, এটাকে অনেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে দেখা গেছে, কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা হচ্ছে গ্রুপ ভার্বস। কেন গ্রুপ ভার্বস? কারণ ভার্বের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয় সেটা হয় গ্রুপ ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা অন্য একটা ক্লাসে দেখবো, বোঝার চেষ্টা করবো। গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হচ্ছে একটা, আর ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন হয়েছে একটা। ওই যে আমরা পড়লাম টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, ব্যান্ড ওয়াগনের মধ্যে জাম্প করা মানে জনপ্রিয়তার দিকে সবাই একসাথে চলে যাওয়া, অন্ধভাবে সবাই অনুকরণ করা, ট্রেন্ড ফলো করা, ওই যে ছিল এটা। আচ্ছা, আমরা দেখি যদি গ্রামার থেকে টোটাল কয়টা প্রশ্ন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে গ্রামার থেকে আমার প্রশ্ন ছিল টোটাল 9টা প্রশ্ন ছিল, এন্ড ভোকাব থেকে মানে ভোকাবুলারি থেকে প্রশ্ন ছিল 6টা। টোটাল প্রশ্ন ছিল কয়টা? 6টা। তো তার মানে তুমি একদম ভোকাবুলারিকে স্কিপ করতে পারবা না কিন্তু, কারণ ভোকাবুলারি থেকে প্রশ্ন যদি 6টা আসে, গ্রামার থেকে প্রশ্ন 9টা আসে, আর তুমি যদি ভোকাবুলারি স্কিপ করে ফেলো, 9টার মধ্যে তুমি যদি 7টা 8টা পারো, হয়তো দু একটা নাও পারতে পারো, 7টা বা পারলা বা 8টা পারলা, তখন তোমার জন্য রিস্ক হয়ে যাবে বিষয়টা, তাই না? তো ভোকাবুলারির জন্য রেগুলার চেষ্টা করবা যে প্রত্যেক দিন সিনোনিম মুখস্থ করার জন্য, অ্যান্টোনিম পড়ার জন্য, স্পেলিং গুলো খাতায় লিখে লিখে পড়বা। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন লিস্টেড কিছু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে, এগুলো পড়লে হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য এর বেশি লাগবে না। গ্রুপ ভার্ব গুলো একটু দেখে বুঝে শোনা পড়বা, অ্যান্ড ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো পড়বা, ঠিক আছে? গ্রুপ ভার্ব এবং ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো এক নজর শুধু দেখে যাবা, ঠিক আছে? সবগুলো পড়ার চেষ্টা করা দরকার নাই এই মুহূর্তে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এগুলো পড়বা, এর বাইরে কিছু লাগবে না। ওকে, আচ্ছা, ওটা তো অ্যানালাইসিস দেখাই দিলাম। আর তোমাদের জন্য just একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই লাস্ট মুহূর্তে, সেটা হচ্ছে গিয়ে একটা কোর্সের মাধ্যমে তুমি একটা কোর্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবা। এখানে কারা কারা তোমাকে পড়াবে? মাহি ভাইয়া আছে, তোমাদের বাংলাদেশের আশফাক ভাইয়া আছে, জুয়ার ভাইয়া আছে, আমি আছি, তোমাদের সাজেদ ভাইয়া আছে। অর্থাৎ এইখানে অভিজ্ঞ মেন্টর প্যানেলে তোমাকে পড়াবে। এন্ড হচ্ছে গিয়ে কি কি থাকবে এখানে, প্রথম কাজ হচ্ছে তোমার বেসিক থেকে ঠিক করা। তোমাদের বেসিক ঠিক করার জন্য বেসিকের ফাউন্ডেশন ব্যাচ, এই ফাউন্ডেশন ব্যাচে তোমার আলাদা করে মাস্টার ক্লাস থেকে 20টি বেসিকটা, তাদের ইংরেজি বেসিকের সমস্যা, ইংরেজি বুঝো না, তাদের জন্য আলাদা করে মাস্টার ক্লাস থাকবে। এখন তাদের না, সবার জন্য থাকবে এটা। আর তারপর দেখো রিটেন ইন্টেন্সিভ ব্যাচ, রিটেন ইন্টেন্সিভ ব্যাচে বাংলা লেকচার থেকে 20টি, ইংরেজি লেকচার 20টি, টোটাল 40টি লেকচার শেষ করে দেওয়া হবে। এবং এখানে মূল টার্গেট হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ফোকাস করা, রেগুলার তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ফ্রি হ্যান্ড রাইটিং। এন্ড এখানে সুপার সাজেশন, তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগে একটা সুপার সাজেশন দিই, এগুলো পড়লে হয়, এটার জন্য এর বাইরে কিছু লাগে না, আর সবকিছু এখান থেকে কমন চলে আসে। ইনশাল্লাহ তোমরা সেই কমনটা পাবা। এন্ড এক্সামের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে। উইকলি এক্সাম সপ্তাহে আমরা যা পড়িয়েছি তার উপরে শুক্রবার আমরা একটা এক্সাম নেবো। মান্থলি এক্সাম পুরো মাসে যা পড়িয়েছি তার উপরে এক্সাম, ম্যারাথন এক্সাম। এইখানে খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য 100% কমন উপযোগী টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ 3000 এমসিকিউর জন্য আমি ক্লাসে সলভ করে দিব। এগুলো যদি ক্লাসে, আর তুমি জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু তার ভালো করার সম্ভাবনা বেশি যার মধ্যে এমসিকিউ সলভ করার ক্ষমতা বেশি। তো এই ক্ষেত্রে 3000 এমসিকিউ আমি ক্লাসে সলভ করে দিতে পারবো। 3000 এমসিকিউ আমি ক্লাসে সলভ করে দেবো, ব্যাখ্যা সহ ধরে ধরে সলভ করে দিব, ঠিক আছে? এগুলো এই যে ক্লাস, এই যে কোন ক্লাসে হবে? ম্যারাথন ক্লাসে। তো ম্যারাথন ক্লাসের পরে আমাদের ম্যারাথন এক্সাম হবে। এন্ড ফাইনাল মডেল টেস্ট, এই ফাইনাল মডেল টেস্ট আমরা কি করবো জানো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড পরীক্ষা নিব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড পরীক্ষা নিয়ে ওইখানে বুঝাই দিব যে তোমার এখনো কোনো ঘাটতি আছে কিনা। যখন দেখবো না তোমার কোনো আর ঘাটতি নাই, তখন মনে করো ভাইয়া আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া এখন আমার সময়ের ব্যাপার মাত্র, ঠিক আছে? জাস্ট এই অংশটুকু ভাইয়া পিডিএফটা ফেসবুক পেজে দিলে ভালো হতো। পেজে কিভাবে দিব? পেজে দেওয়া তো ওইভাবে সুযোগ নাই, কারণ তাহলে তো ছবি তুলে তুলে দিতে হবে। তুমি গ্রুপে জয়েন হলে গ্রুপ থেকে তুমি পিডিএফটা দিয়ে দিবে। ইংরেজি বেসিকের সমস্যার জন্য কোনো বই পড়া লাগবে না, বেসিকে যে মাস্টার ক্লাসগুলো আছে এগুলো করলে হবে, এর বাইরে কিছু লাগবে না। সজীব, ইংলিশ বেসিকের জন্য সমস্যার জন্য কোনো বই পড়া লাগবে না, বললাম না, মাস্টার ক্লাসগুলো পড়বা, এই ক্লাসগুলো নোট করলে হবে, এর বাইরে কিছু লাগবে না। আচ্ছা, এখন বলো ভাইয়া এই ব্যাচে কিভাবে যুক্ত হবো? এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য প্রথম হচ্ছে কি তুমি পেজে একটা মেসেজ দাও, ঠিক আছে? অথবা তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর তোমার যদি তোমরা তো আগে থেকে ভাইকে যদি চিনে থাকো, চিনো অনেকে, তাই না? যারা চিনো তারা হচ্ছে কি এইখানে 1250 টাকা এই নাম্বারে সেন্ড মানি করার পর পেজে একটা মেসেজ দিতে পারো, বা তুমি মেসেজ দেওয়ার আগে তুমি টাকা পাঠানোর আগে তুমি একটা মেসেজ দিতে পারো, ভাই আমি ব্যাচে যুক্ত হতে চাচ্ছি, নাম্বারটা দেন। ওরা নাম্বার দিবে বা তোমার সাথে যোগাযোগ করে নিবে, ঠিক আছে? তো এই হচ্ছে ভর্তি প্রক্রিয়া। হ্যাঁ,
পিডিএফ দিয়ে দিব। বাংলার জন্য অভিযাত্রী কেমন, বাংলার জন্য অভিযাত্রী ভালো, অভিযাত্রী ভালো, কিংবদন্তি ভালো, যে কোনো একটা বই কিনলে হলো। বাংলা জন্য তোমাদের আশফাক ভাইয়া যেভাবে পড়াচ্ছে ওই ক্লাসের যে লেকচার নোটগুলো ভালো করে পড়ো, কারণ ওইখানে যে ব্যাকরণিক যে সাহিত্য অংশটুকু, সাহিত্যের যে ব্যাকরণিক বিশ্লেষণটা, এটা কিন্তু আসলে মানে ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এবং ভাইয়া ক্লাসে যেভাবে পড়ায় একটু ক্লাসগুলো নোট করো, ক্লাসগুলো দেখো, নোট না করে দ্রুত পিডিএফটা দেখো এবং ক্লাসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের ক্লাসে কেমন লাগলো তোমাদের কাছে, কেমন লাগলো সবাই একটু জানাও। আর পিডিএফটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, তোমাদের পিডিএফ দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, আবারও কথা হবে, অনেক আড্ডা হবে। এখন তো তোমরা অনেকের পরীক্ষা, তো তাড়াহুড়া করে ক্লাস শেষ করলাম, মানে এত তাড়াহুড়া করা হয়তো বা ঠিক হয়নি আমার, তারপরেও তাড়াহুড়া করে ক্লাস শেষ করলাম। রিজন একটাই, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা শেষ হোক, ইনশাল্লাহ বড় পরিসরে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।